আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। এন্ড আজকে একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস নিতে যাব, যেটা হলো একটা ওয়ান শট ক্লাস, যেটা হলো চ্যাপ্টার 5 এসএসসির চ্যাপ্টার 5 কেমিস্ট্রির উপর একটা ওয়ান শট ক্লাস হবে। ওয়ান শট ক্লাসটা মানে এই মানে পুরাটুক একটা ক্লাসে চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব, কারণ চ্যাপ্টার 5টা হলো অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হলো এসএসসির সময় তোমার কেমিস্ট্রি যে ফান্ডামেন্টাল বেসিক যেগুলোর মধ্যে আছে, এটা চ্যাপ্টার 5 এর মধ্যে আছে। তো একটা ক্লাসে শেষ করতে পারলে তোমাদের জন্য অনেক ভালো। তো এত বড় হবে না, তোমরা একদিনে শেষ করতে পারবা দেখে। তো বেশি কথা না বলে চলো শুরু করে দিই ক্লাস, ঠিক আছে? তো এটা মুছে নিই। ওকে, তো প্রথম যে আমাদের চ্যাপ্টার 5 এর শুরুতে যেটা আমাদের জানা উচিত, সেটা হলো একটা মৌলের যোজ্যতা ও ওটার যোজনী। যোজনী তো যোজ্যতা ও যোজনী, একটা মৌলের যোজ্যতা ও যোজনী দ্বারা কি বুঝি? যোজ্যতা হলো, তুমি মনে করো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, ওটাকে আমরা যোজ্যতা বলতে পারি। যেরকম তুমি সোডিয়াম ধরো, একটু নিচে ধরি, মনে করো লিথিয়াম। তো লিথিয়ামে প্রথম শক্তি স্তরে আমরা জানি দুইটা থাকে, কমন জিনিস। তো দুইটা পর আর থাকে না। তো 3 নম্বর শক্তি স্তরে লিথিয়ামের টোটাল পারমাণবিক সংখ্যা 3, তো একটা থাকবে। তো এই লিথিয়ামের যোজ্যতা হবে 3, সরি একটু মিস্টেক, লিথিয়ামের যোজ্যতা হবে 1। কারণ দেখো সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। এটা সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা বোঝাচ্ছি। এখন আমি যদি আরেকটু বেশি ধরি, ধরো অক্সিজেনে 8টা। তো প্রথমে সেম ভাবে 2টা যাবে, পরেরটা আসবে হলো 6টা, রাইট? তো অক্সিজেনের যোজ্যতা হবে হলো 6। অক্সিজেনের যোজ্যতা হয় 6। এটা হলো যোজ্যতা, সিম্পল জিনিস, যে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকে, সর্বোচ্চ শক্তি স্তর। এখন যোজনীটা কি? যোজনীটা হলো একটু যোজ্যতার থেকে ডিফারেন্ট। এটা হলো একটা মৌল ও কয়টা ইলেকট্রন দান করতেছে বা কয়টা ইলেকট্রন ও রিসিভ করতেছে, নিজের কাছে নিতেছে। এই দান আর রিসিভ করতেছে। এই দান আর রিসিভ কেন করে? কারণ নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য। মনে করো অক্সিজেন 8, তো অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস হইতে ওর কয়টা লাগে? অক্সিজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে? নিয়ন, 10। তো ও কি করবে? নিষ্ক্রিয় গ্যাস হইতে ওর 2টা ইলেকট্রন নিতে হবে, তাই না? ও 2টা ইলেকট্রন নিবে না, কার কাছ থেকে নিবে? যে কোনো কারো কাছ থেকে নিতে পারে, বাট আমি এর জন্য দেখাই দিলাম। মনে করো ম্যাগনেসিয়াম 12। তো ম্যাগনেসিয়াম প্রত্যেকটা মৌল কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হইতে চায়, এরকম কোনো মৌল নেই যে নিষ্ক্রিয় গ্যাস হইতে চায় না। তো ম্যাগনেসিয়াম কি করবে? 2টা দিয়ে দিবে, যে আমি হয়ে যাব 10, 2টা দিয়া ও 2টা নিয়ে নিবে, কারণ ওরও কিন্তু 10 হওয়া লাগে। তো ও 2টা নিবে, ও 2টা দিবে। তো এদের মধ্যে একটা দেওয়া নেওয়া হয়েছে। এখন ও নিয়ে নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, ও দিয়েও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে। তো ও 2টা নিছে না। তো অক্সিজেনের যোজনী হবে 2, ম্যাগনেসিয়ামের যোজনীও কিন্তু 2। কারণ আমি কি বলছি, যে একটা মৌল কয়টা ইলেকট্রন ও নিবে বা কয়টা ইলেকট্রন ও দিছে, এটাকে আমরা যোজনী বলতেছি। আর যোজ্যতা হলো সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন উপস্থিত আছে। তো একটু ডিফারেন্ট কিন্তু ইজি আর কি। তো সিম্পল একটা জিনিস। এটা গেল যোজনী ও যোজ্যতা। কিন্তু যোজনীর ক্ষেত্রে কয়েকটা এক্সেপশন আছে। যেরকম তোমার সোডিয়ামের ইজি যোজনী 1। এখন এখানে তোমার বইয়ে বুঝছো যোজনীতে অনেকগুলো একটা যোজনীর লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা তোমার মুখস্থ মানে মাস্ট। কারণ এই যোজনীটা তুমি যখন একটা মৌল একটার সাথে যোগ করে একটা যৌগ গঠন করবা, ওইটার নিচে তোমার যোজনী এক্সচেঞ্জ হয়। তো তোমার যোজনীটা মুখস্থ করা মাস্ট, কারণ কয়েকটা জায়গায় কয়েকজনের যোজনী 3টাও থাকে, 2টাও থাকে। যেরকম মনে করো আয়রন Fe, এটার যোজনী কি জানো? 2 আর 3। দেখছো 2টা যোজনী। তখন এখন বলবো যে একটা ইলেকট্রন 2টা বা 3টা দেয় কেমনে? এরকম মনে করো আয়রন থেকে আমি একটা সিম্পল একটা ইয়েতে যাই। ধরো নাইট্রোজেন, নাইট্রোজেনের যোজনী কত জানো? 3 আর 5। এখন তুমি বলবা যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তো ও 3টা নিবে, 3টা নিয়ে ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। তো ঠিক আছে, এটা ঠিক আছে, কারণ জয়টা নিবে বা জয়টা দিবে অত যোজনী। কিন্তু 5 কেন? তো এটা হলো এক্সেপশন, মাঝে মাঝে ও 5টাও নিতে পারে। এই কারণে তোমার যোজনীটা মুখস্থ থাকা মাস্ট। এরকম অনেকগুলো 2টা যোজনী থাকে, 3টা যোজনী থাকে। তো 3টা যোজনী তোমার সালফারের বেশি আছে, 2, 4, 6। দেখছো সালফারের যোজনী হলো 3টা। তো এই যোজনীগুলো ব্যবহার করবা তোমার মানে পরিস্থিতি বুঝাও, যে একটা মৌল একটার সাথে যুক্ত হইয়া নিচে যে যোজনী বসবে, ওটা একটু পরে পড়াইতেছি, একটু খালি বুঝে রাখো যে নিচে বসবে, এখন কোনটা বসবে ওইটা হলো পরিস্থিতি বুঝা যোজনীর নাম্বারটা বুঝে।
মানে বসে আর কি। তো এই ক্ষেত্রে যোজনীটা মুখস্থ করা তোমার খুব মানে একেবারে ইম্পর্টেন্ট একটা জিনিস, ফুল মাস্ট। তো এটা হলো যোজনীর মুখস্থটা। তো যোজনীর পরে একটা সিম্পল জিনিস আছে, যেটা এটাও মুখস্থ জিনিস, এটা হলো তোমার যৌগমূলক। যৌগমূলক যৌগমূলক কি জানো? আমরা এতক্ষণ আমরা এতক্ষণ কি বলছি, যে একটা সোডিয়াম, অক্সিজেন বা কার্বন, এগুলো একটা সিঙ্গেল মৌল না, একটা সিঙ্গেল আয়ন বা আমরা মৌল পড়তেছি না, এগুলো তো একটা মৌল। কারণ একটা মৌলের মনে করো যোজনী, এটার যোজনী, সোডিয়ামের যোজনী হলো +1, এরকম যোজনীতে প্লাস মাইনাস থাকে চার্জ হিসাবে। সেম ভাবে তোমার এটার মধ্যে মনে করো +1 না দেই, মৌলতে যোজনী নর্মালি দেই মনে করো 1, এটার যোজনী 1, অক্সিজেনের যোজনী সেম ভাবে 2, কার্বনের যোজনীও 2, ঠিক আছে, কার্বনের যোজনী 2। তো এরকম ভাবে এটার একটা মৌলের সিঙ্গেল যোজনী আছে না, যোজনী কিন্তু দুইটাও তিনটাও থাকে। কিন্তু এখানে আমরা কি হয়েছে জানো, কয়েকটা এক্সেপশন আছে, এক্সেপশন গুলোকে আমরা যৌগমূলক বলতেছি, যে দুইটা বা তিনটা মৌল একসাথে যুক্ত হইয়া একটা মৌল হিসাবে কাজ করে। কেমন জানো, ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH4, এই দেখো এটাকে অ্যামোনিয়া বলতেছি, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। তো এই অ্যামোনিয়াটা কি জানো, এই দেখো অ্যামোনিয়ার মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেনও আছে, দেখছো? তো অ্যামোনিয়াটা এই পুরাটুক তুমি বলতে পারো যে এটা আমি দুইটা মৌল যোগ করছি, কিন্তু এটা কিসের মতো কাজ করবে জানো, একটা মৌলের মতো কাজ করবে। এগুলো হলো কয়েকটা আছে না এক্সেপশন, আমি তোমাকে দেখাচ্ছি বই থেকেই। তো এগুলো হইলো পুরা, এটা কিন্তু একটা যৌগ, দুইটা মৌল মিলা যৌগ হয়েছে, কিন্তু এটা যৌগর মতো কাজটা করে একটা সিঙ্গেল মৌলর মতো, যেরকম এই সোডিয়াম, এটা কার্বন, এরকমের মতো কাজ করবে। তখন এই পুরাটুকের একটা আলাদা যোজনী থাকে, বুঝছো? যেটা পুরাটুকের আলাদা যোজনী থাকে, যেটা হলো +1। এই পুরা NH4 বা অ্যামোনিয়ার সিঙ্গেল যোজনী +1, যেরকম এটারও একটা সিঙ্গেল যোজনী আছে, এটারও এরকম সিঙ্গেল যোজনী। যেরকম আমি লিখতে পারবো না যে নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের 1, এটা এখানে লিখতে পারবো না, কারণ এটা যৌগমূলক হয়ে গেছে, মানে এই পুরা যৌগটাই একটা সিঙ্গেল মৌলর মতো কাজ করবে, যেটার একটা যোজনী থাকে, ঠিক আছে? এটা এখন তোমাকে আমি বই থেকে দেখাচ্ছি। এই দেখো বইয়ের মধ্যে অনেক সুন্দর করে অনেকগুলো যৌগমূলকের দিছে, এক্সাম্পল দিছে। দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া যেটা আমি পড়াইলাম, NH4, যেটা যোজনী +1। পরে আবার আসলে কার্বনেট, কার্বনেট কি জানো, CO3, এই দেখো 2-। এই যৌগমূলক গুলোর তুমি যখন যোজনী লিখবা, তখন এটার মধ্যে মাই ব্যাড, যৌগমূলকের যখন তুমি যোজনী লিখবা, ওটার ক্ষেত্রে তুমি +1- মানে প্লাস মাইনাস বসবে। তুমি নর্মালি কার্বন বা যখন যোজনী লেখো, তখন কিন্তু কোনো প্লাস মাইনাস বসে না, ঠিক আছে? কার্বনে কোনো প্লাস মাইনাস বসে না। তো আমি এখানে একটু একটা ভুল করছি, যেরকম কার্বনেরও না 2 আর 4 যোজনী আছে, এটা আমার মাই মিস্টেক, আমি এটা একটু ভুল করছি। কার্বনেরও কিন্তু যোজনী দুইটা, 2 আর 4। তো 2 লিখলেও সমস্যা নাই, ওই যে বললাম, যখন মানে তোমার সিচুয়েশন উপর কাজ করবে, তুমি কখন 2 লিখবা বা 4 লিখবা, আচ্ছা এটা বাদ। তো আমরা এরকম যে এখানে আসি, যৌগমূলকে আসি। তো যৌগমূলকেরও কিন্তু এরকম যোজনী থাকে, যেটার মধ্যে প্লাস মাইনাস বসে। যেরকম এই দেখো অ্যামোনিয়া, আমি কি এখানে সোডিয়ামের প্লাস দিছি না, দেই নাই, অক্সিজেনে মাইনাস দিছি না, কিন্তু যৌগমূলক লেখার সময় তোমার যোজনীতে প্লাস মাইনাস মাস্ট। এখানে তোমার এই যে এখানে মুখস্থ করতে হবে টোটাল কয়টা, হয়তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11টা যৌগমূলক আছে। এর বেশি যৌগমূলক সাধারণত মানে এগুলোই যৌগমূলক, এগুলোর মধ্যে দেখো, এটা খুব ইজি একটা, মানে ইজি ভাবে রিমেম্বার করা যায়। তোমার এখানে যৌগমূলকের মানে যোজনীর প্লাস হলো 2টা যৌগমূলকে, দেখো অ্যামোনিয়ায় খালি +1, আর ফসফোনিয়ামে +1, এই দুইটাই হলো যৌগমূলক প্লাস, আর বাকি সব যৌগমূলক মাইনাস। আর দেখো তোমার 3 যার যোজনী 3 আছে, যেটা হলো ফসফেট, একটা, এটা মুখস্থ করে ফেললা। 2 আছে মাত্র, 1টা 2টা 3টা, 3টা হলো যোজনী 2 আছে যৌগমূলকের, তো এটা মুখস্থ করে ফেললা। তো এটা কিন্তু মুখস্থ করা এত বেশি ব্যাপার না, এটা তোমাকে আমি এখানে মানে আসলে এখানে পড়ার কিছু নাই, এটা তোমার মুখস্থর বিষয়। এই যৌগমূলক গুলো এর যোজনীটা আর হলে আর প্লাস মাইনাস সাইনটা বলেই দিলাম,
সাইন মাত্র প্লাস যোজনী দুইটাই আছে, অ্যামোনিয়া আর হলো ফসফোনিয়াম। যেটা হলো কালি শেষ নাকি, ফসফোনিয়াম হলো PH4+1 এটা, আর হলো অ্যামোনিয়াম এই যে +1, এই দুইটাই হলো তোমার +1 যোজনী, এছাড়া +1 কোনো যোজনী নাই, বুঝছো? আর এছাড়া তোমার যে -3 যে যোজনীটা আছে এটা হলো ফসফেট, PO4, এটা হলো -3, এটা হলো একটা, এটা এটা একটু মুখস্থ করতে হবে কারণ এটা একটু আলাদা, এটার একমাত্র 3 যোজনী এটারই, +1 যোজনী এটার, +1 যোজনী এটা, বাকি তিনটা আছে এটা হলো -2 যোজনী আর বাকিগুলো 1। তো এটার নাম সহ তোমার এটা মুখস্থ করতে হবে কারণ এটা এমসিকিউ অনেক আসে, তোমার এমসিকিউ আসার চান্স এটা প্রচুর। আর এমসিকিউ না আসলে তোমার একটা, তুমি যখন আরেকটাই যৌগমূলকের সাথে আরেক মৌল যুক্ত করা তখন যখন করবা তখন এটার নামটা তোমার মনে রাখতে হবে, আর এটা বুঝতে হবে কোনটা বলতেছে। আমি যদি অ্যামোনিয়াম বলি, লাগবে যে মনে করো যে লেখা থাকবে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, তখন তোমার অ্যামোনিয়ার সাথে ফসফেট বা সালফার যোগ করতে হবে, তখন তোমাকে বুঝতে হবে যে অ্যামোনিয়া কোনটা, ফসফোনিয়াম কোনটা, ফসফেট কোনটা, বুঝছো? তো ওই ক্ষেত্রে যোজনীটা খুব ইম্পর্টেন্ট, নামটা ইম্পর্টেন্ট, এটা একটা বিষয়, এটা খুব 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 ইম্পর্টেন্ট, বুঝছো? তো এটাকে যোগমূলক বলতেছে, তো এটা তোমার মুখস্থর বিষয়, তেমন আর কোনো বিষয় না, ঠিক আছে? ওকে, তো আমরা নেক্সট টপিকটাই যাই, যেটা হলো ক্যাটায়ন এন্ড অ্যানায়ন, ঠিক আছে? ওকে, তো ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আগে ছোট একটা জিনিস শিখিয়ে দিই, যেটা বেশি বড় না, যেটা হলো অষ্টকের নিয়ম, নিয়ম আর হলো দুইয়ের নিয়ম। ঠিক আছে, এটা একেবারে সিম্পল একটা জিনিস, কিন্তু এটা 2 নাম্বার তোমার বি টাইপ যেটা আর কি, খ টাইপে এটা খুব আসে, খুব মানে খুব, বা মাঝে মাঝে আবার 3 ঘতেও এসে পড়তে পারে, ঘতে, এটা ওদের উপর ডিপেন্ড করে। তো অষ্টক আর দুইয়ের নিয়মটা কি? তো আমরা কি জানি, একটা মৌল, আমি একটু আগে বলছিলাম যে একটা মৌল সব সময় চায় ও নিষ্ক্রিয় গ্যাস হইতে, যেমনেই পারুক, হয়তো ইলেকট্রন নিয়ে নিজের কাছে বা ইলেকট্রন দান কইরা। সেম এক্সাম্পল নাইট্রোজেন, যেহেতু 7টা আছে, ও অবভিয়াসলি চাবে যে ও নিষ্ক্রিয় গ্যাস হইতে ওর লাগে 10, কারণ কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস 10 আছে হলো নিয়নের, তো ও 3টে ইলেকট্রন নিবে, তাই না? ও 3টে ইলেকট্রন, এই যে ইলেকট্রন এটা দ্বারা বুঝাচ্ছি, যেহেতু ইলেকট্রনের চার্জ মাইনাস, এই দেখো মাইনাস, ও 3টে ইলেকট্রন নিবে, নিলে কি হয়ে যাবে জানো? ও নিয়ন হয়ে যাবে, 3টে ইলেকট্রন নিয়া থাকবে কিন্তু নাইট্রোজেনই, কিন্তু ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে, নিয়ন। তো প্রত্যেকটা মৌলই চায় আমি নিষ্ক্রিয় গ্যাস হই, কারণ নিষ্ক্রিয় গ্যাস হলো সব থেকে স্টেবল, সব থেকে স্থির, ও কাউকে দেও না নেও না, ওর মানে ওর স্টেবিলিটি, ওর শক্তি সব থেকে বেশি থাকে, সব সময় প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্যাস হইতে চায়। সেম ভাবে অ্যালুমিনিয়াম ধরো 13, এরকম ভাবে ও 3টে ইলেকট্রন দিয়ে দিবে, যে আমি 3টে ইলেকট্রন দিয়ে দিলাম, হয়ে যাবে তখন 10, ও নিয়ন নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেল। তো প্রত্যেকটা ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস হইতে চায়। এখন অবভিয়াসলি প্রত্যেকটা ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস হইলে ওর, দেখো আমি এখন এই অষ্টকের নিয়মটা কি জানো, প্রত্যেকটা ইলেকট্রন যখন নিষ্ক্রিয় গ্যাস হইতে চায় তখন ওর সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। তো 8টা ইলেকট্রন থাকলেই ও নিষ্ক্রিয় গ্যাস হইতে পারবে। দেখো তোমাকে আমি দেখাই, প্রথমে 8-এ কয়টা, 2টা, তাই না? 8-এ 2টা। তো পরে যে যেটা আছে সেকেন্ড, দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে 8-এ কয়টা, 8টা, দেখো 8টা, তাই না? মনে করো 8টা এনে দিলাম 8টা, এই দেখো শক্তি স্তরে 8-এ 8টা। এখন টোটাল এখানে ইলেকট্রন কয়টা আছে, এখানে 2টা, এখানে 8টা, 10টা। তো 10 নিষ্ক্রিয় গ্যাস না? 10টা ইলেকট্রন যেখানে নিষ্ক্রিয় গ্যাস না, অবভিয়াসলি। আচ্ছা, পরেরটাই গেলাম, 3 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তরে 8-এ কয়টা, 8টাই, 8টা আবার আঁকলাম, 8টা, মনে করো এখানে 8টা দিলাম, সবটি আঁকার দরকার নেই, 8টা দিলাম। তো এখন কয়টা আছে, 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন আছে না? 3 নাম্বারেও 8টা আছে, 2 নাম্বারেও 8টা আছে। তো 18 নাম্বার মৌলটা কোনটা? আর্গন। আর্গন কি নিষ্ক্রিয় গ্যাস না? আর্গনও দেখো নিষ্ক্রিয় গ্যাস। সেম ভাবে আমি যদি পরে আরেকটা দেই, পরে 18টা আসবে আর কি। তো এরকম ভাবে আরো গেলে, তো এরকম লাস্ট শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে দেখো একটা
একটা মৌল নিষ্ক্রিয় গ্যাস হইতে পারতেছে, তাই না? তো অষ্টকের নিয়মটা কি জানো? সর্বশেষ শক্তি স্তরে, মানে লাস্ট শক্তি স্তরে, 1 নম্বর শক্তি স্তর বাদে, 1 নম্বর শক্তি স্তরে তো আটতেই পারবে না, ওর ক্যাপাসিটি হলো 2টা। তো ও প্রথম শক্তি স্তর বাদে পরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে ওটাকে অষ্টকের নিয়ম বলতেছি। মানে 8টা ইলেকট্রন ও নিতে পারলে, ওর শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে ও অষ্টকের নিয়মটা ফলো করবে। অষ্টকের নিয়মটায় অষ্টকের নিয়মে ও নিষ্ক্রিয় গ্যাস হবে 8টা ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকলে। সেম ভাবে মনে করে যে তোমাকে আমি কার্বন কার্বন দেখাইলাম। কার্বন হলো 6, ওর প্রথমে আছে 2টা ইলেকট্রন, তাই না? পরেরটা থাকবে হলো 4টে ইলেকট্রন, 4টা না, দেখো 6টা। এখন ওর অষ্টকের নিয়ম পূরণ করতে ওর লাগে 4টে ইলেকট্রন এক্সট্রা। তো ও যদি 4টে ইলেকট্রন নেয়, দেখো ওর সর্বশেষ শক্তি স্তরে 8টে ইলেকট্রন আছে না, তাহলে ও অষ্টকের নিয়ম ফলো করে। অষ্টকের নিয়ম মানে সর্বোচ্চ শক্তি স্তরে 8টে ইলেকট্রন থাকতে হবে, 8টা ইলেকট্রন থাকার মাধ্যমেই ও নিষ্ক্রিয় গ্যাস হবে, কারণ 8টা ইলেকট্রন থাকলেও নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায়। এটাই হলো অষ্টকের নিয়ম, সিম্পল জিনিস। এখন 2 এর নিয়মটা কি জানো? বুঝতে পারতেছো কি হবে? যে সর্বোচ্চ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সব শক্তি স্তরে না, একমাত্র প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকলে ও নিষ্ক্রিয় গ্যাস হইতে পারে, অনলি ফর কয়েকটা মৌল, যেরকম হাইড্রোজেন ধরো, ঠিক আছে? হাইড্রোজেন ধরো, লিথিয়াম ধরো, বেরিলিয়াম ধরো। স্পেশালি এটা বেশিরভাগ হাইড্রোজেনের ক্ষেত্রেই হয়, কিন্তু আমি এগুলোও হয় কিন্তু কম হয়। তো হাইড্রোজেন ধরো, হাইড্রোজেনের আছে কয়টা? একটা। তো ও এখন তোমার নিষ্ক্রিয় গ্যাস হইতে ও যদি অষ্টকের নিয়মটা ফলো করে, তো ওর সর্বোচ্চ শক্তি স্তরে আর অষ্টকের নিয়মটা যদি ফলো করে, ওর আর কয়টা ইলেকট্রন লাগবে? 7টা। তো দেখো 7টা ইলেকট্রন গ্রহণ করার থেকে 2টা 4টা ইলেকট্রন গ্রহণ করা সহজ, কারণ ইলেকট্রন গ্রহণ করতেও বা ইলেকট্রন ছাড়তে অনেক শক্তির প্রয়োজন, প্রচুর প্রচুর শক্তি। যতগুলো ইলেকট্রন তুমি ছাড়বা তত শক্তির অ্যামাউন্টটা বাড়বে। তো ও যদি 7টা ইলেকট্রন গ্রহণ করে, ওর অনেক শক্তির প্রয়োজন, যেটা ও পারে না, সাধারণত ও পারে না। সেম ভাবে আমি তোমাকে আরেকটা দেখাই। এই যে অ্যালুমিনিয়াম ধরো, 13। অ্যালুমিনিয়াম, এখন আমি বলতেছি অ্যালুমিনিয়াম যে 3টা ছাড়তেছে, ও 3টা ছাড়তেছে কেন? ও তো চাইলে তোমার 18 না, 5 6 7 8, 8টা, তাহলে তুমি ও 5টা গ্রহণ করলো, 5টা গ্রহণ করে ও আর্গন হয়ে গেল, তাহলে ও 3টা ছাড়তেছে কেন? ও তো 5টা গ্রহণও করতে পারতো, কিন্তু কখনো 5টা গ্রহণ করে না অ্যালুমিনিয়াম। অলওয়েজ 3টা ছাড়া নিয়ন হয়ে যায়। কেন? কারণ 3টা ছাড়া 5টা গ্রহণ করার থেকে ইজি, কারণ 3 অলওয়েজ 5 থেকে ছোট। আর যত কম ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবো, শক্তিটা তত কম লাগতেছে। তো ও ইজিলি ইজিলি 3টে ইলেকট্রন ছাড়া দিতে পারতেছে 5টা গ্রহণের থেকে, কারণ 5টা গ্রহণ ওর কাছে কষ্ট লাগতেছে। সেম ভাবে হাইড্রোজেন কিন্তু 7টা গ্রহণ করতে পারতেছে না, 7টা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগতেছে, ঠিক আছে? এই কারণে একমাত্র হাইড্রোজেন আর এই দুইটার জন্য একটা নিয়ম তৈরি করা হয়েছে, যেটা হইলো 2 এর নিয়ম। মানে দেখো, তোমার কিন্তু হিলিয়ামটা মনে আছে? হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপেই আছে। এই যে দেখো, উপরে থাকে হিলিয়াম, এখানে হলো নিয়ন, এখানে হলো আর্গন, ঠিক আছে? এটা এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন। পরে মনে করো হিলিয়াম, নিয়ন, আর্গন, এই যে পরে ক্রিপ্টন, পরে জেনন, পরে রেডন, এটি পরে আছে, ওটি দরকার নেই। তো দেখো হিলিয়াম কিন্তু, এই দেখো এটা হলো 18 নম্বর গ্রুপ। তো হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপেই আছে। তো হিলিয়ামকেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ধরা যায়। এই কারণে অনলি ফর হাইড্রোজেন একটা নিয়ম বের করছে, যেটা হলো হাইড্রোজেনের দেখো প্রথম শক্তি স্তরে মাত্র একটাই আছে। তখন কি করছে, হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন নেয়, একটা ইলেকট্রন নিলে ওর এখানে 2 পূরণ হয়ে যায়। তো এই শক্তি স্তর পূরণ হয়ে গেল না, এই শক্তি স্তর কমপ্লিট। তখন ও হয়ে গেল হিলিয়াম। তো একমাত্র হাইড্রোজেনের জন্য ও হিলিয়াম হইলে হাইড্রোজেনে একমাত্র নিয়া ও নিষ্ক্রিয় গ্যাস হইতে পারবে। এগুলোর জন্য হয় যে এরকম মনে করো যে লিথিয়াম থাকলো, লিথিয়াম 3 না, ও ওর দেখো ও 10 হইতে 7টা গ্রহণ করতে হইতাছে। ও আমি এখানে একটু ভুল বলছি, ওর যেহেতু 10 হইতে হবে, তো 9টা গ্রহণ করতে হইব, 7টা না, তো 9টা গ্রহণ করতে হইব হাইড্রোজেনের। তো লিথিয়ামে 7টা গ্রহণ করতে হয়, একটু সরি মাই ব্যাড। তো লিথিয়ামে 7টা গ্রহণ করতে হয় না, তো 9টা কিন্তু আরো বেশি, 7টাও কিন্তু অনেক। তো ও একটা ছাইরা যায় ও হিলিয়াম হয়ে যেতে পারে, মানে
প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন ফিল আপ করতে পারে। তো হিলিয়ামও কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু এই লিথিয়াম আর বেরিলিয়ামের ক্ষেত্রে একটু কম ঘটে, বেশিরভাগই হাইড্রোজেনের ক্ষেত্রে। তো দুয়ের নিয়মটা একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা মেনে নিব যে ফলো করে, যে হাইড্রোজেনের যেহেতু একটা শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকলেও দুয়ের নিয়ম ফলো করবে, যেটা অনলি ফর হাইড্রোজেন। এন্ড তুমি বলতে পারো যে ভাইয়া তোমার এখানে লিখি হাইড্রোজেন, তো ভাইয়া তুমি ইয়েরটা ধরো যে ফ্লোরিন আছে, বা ফ্লোরিনও না, আরো একেবারে সিম্পল ধরলাম তোমার কার্বনের প্রথমে 2টা পরে 4টা, রাইট? তো বললাম ভাইয়া এখানে তো কার্বনের প্রথম শক্তি স্তরে 2টা ফিলাপি, তো ও দুয়ের নিয়ম ফলো করবে না? না, ও করবে না, কারণ দুয়ের নিয়ম একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাপ্লাই, কারণ ও ইজিলি 4টা নিতে পারবে, 4টা নিয়ে ও নিয়ন হয়ে যেতে পারবে, ওর দুয়ের নিয়ম ফলো করার দরকার নাই। কিন্তু হাইড্রোজেনের যেহেতু 9টা ইলেকট্রন নিতে হয়, এই কারণে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকলে ও দুয়ের নিয়ম ফলো হবে, এবং ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে যায়, কারণ প্রত্যেকটা ইলেকট্রনই কিছু দেওয়া বা নেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস হয়, আর একমাত্র নিষ্ক্রিয় গ্যাসের মাধ্যমে হয়ে ও একটা যৌগ গঠন করে। তো যৌগ গঠন করার জন্য ও একমাত্র হাইড্রোজেনই দুয়ের নিয়ম ফলো করে। তো দুয়ের নিয়মটা কি? সর্বোচ্চ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকলে এবং নিষ্ক্রিয় গ্যাস হলে ওটা দুয়ের নিয়ম, আর অষ্টকের নিয়ম হলো সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে হবে। আর দুয়ের নিয়মটা একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা শিখবো, ঠিক আছে? সিম্পল একটা জিনিস, কিন্তু খুব এফেক্টিভ একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা খুবই আসে, ঠিক আছে? এটা আসলো দুইয়ের নিয়ম এবং অষ্টকের নিয়ম। ওকে, বুঝতে পারছো তোমরা? তোমরা যদি কিছু না বুঝো কমেন্টে লেখো, জানাও, অবভিয়াসলি রিপ্লাই দিব। এবং যদি মনে করো যে তোমার এই মানে আমি যে পেজে যাইতেছি পেজটা যদি বেশি ফাস্ট লাগে তাও বইলো, কারণ ওয়ান শট ক্লাস তো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, তাও তোমাকে এই ফুল চ্যাপ্টার একটা রান ডাউন দেওয়ার ট্রাই করব। তো এখন আমরা আসবো ক্যাটায়ন এবং অ্যানায়ন, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি ক্যাটায়ন এবং অ্যানায়ন। সাইন পেনে আজকে কালি শেষ, বুঝছো? খুব বাজে অবস্থা। আর অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো ক্যাটায়ন আর অ্যানায়ন জিনিসটা কি? তো ক্যাটায়ন এবং অ্যানায়ন জিনিসটা খুবই সিম্পল। তো আমরা কি জানি, একটা ইলেকট্রনের দ্বারা কিন্তু ইলেকট্রন বোঝায়, তোমাকে এর আগে চ্যাপ্টারে পড়াইছি 3 নম্বর চ্যাপ্টারে। তো ইলেকট্রনের চার্জ কি থাকে? অলওয়েজ মাইনাস না? মাইনাস। তো আর একটা তোমার অক্সিজেন ধরলাম, এই অক্সিজেনে ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা? অবভিয়াসলি তুমি জানো 8টা ইলেকট্রন থাকে, 8টা প্রোটন, মানে 8টা ইলেকট্রন 8টা, প্রোটন 8টা। তো ইলেকট্রনের চার্জ হলো মাইনাস, প্রোটনের চার্জ হলো প্লাস, তাই না? এখন মনে করো কোনো কারণে যেহেতু 8টা ইলেকট্রন 8টা প্রোটন, যদি 7টা ইলেকট্রন হয়ে যায় একটা ইলেকট্রন দিয়া, তো প্রোটনের সংখ্যাটা বাইরে গেল না? তো প্লাসের সংখ্যা 8টা প্লাস আছে, এরকম 8টা প্লাস আছে, আর মাইনাস আছে 7টা, তার প্লাসের সংখ্যা বেশি না? তো প্লাসের সংখ্যা বেশি মানে কি? এর প্লাসের সংখ্যা বেশি, আর একটা এক্সট্রা প্লাস আসার কথা না, কারণ প্লাস আছে 8টা, মাইনাস একটা কমে গেছে, মাইনাসও 8টা ছিল কিন্তু মাইনাস 7টা হয়ে গেছে, তো প্লাস বেশি হয়ে গেলে উপরে একটা প্লাস আসে। তো এটাই হয় একটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তখন ক্যাটায়ন জিনিসটা হলো যখন একটা মানে একটা মৌল একটা ইলেকট্রন দিয়া দেয়, ধরো সোডিয়ামের 11টা, তো এখন দিবে বা নিবে কেন? নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য। আর সব থেকে কাছে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিয়ন 10। তো ও একটা ইলেকট্রন দিবে না? মনে করো এই যে মাইনাস দ্বারা আমি বুঝাইতেছি, একটা ইলেকট্রন ছাইড়া দিল, একটা আর এর চার্জ সবসময় মাইনাস ই। তখন কি হবে? ও দেখো এর এর চিত্রটা আমি আঁকি, এনে 2টা, এনে 8টা, মনে করো এনে 8টা, আর সর্বোচ্চ শক্তি স্তরে, ও মাই ব্যাড, ভুল করে ফেললাম, তো সরি, এনে না আঁকা যায় না ঠিক মতো। এই যে এখানে 2টা, পরেরটায় 8 মানে 8টা, আর লাস্ট শক্তি স্তরে একটা, ঠিক আছে? এটা সোডিয়াম না? এখন ও একটা ইলেকট্রন দিয়া দিল, মানে এই যে পুরা শক্তি স্তরটা গেল না? পুরা শক্তি স্তরটা গেল না? এখন দেখো ওর ও কি প্রোটন দিছে? না, ও কি দিছে? ইলেকট্রন দিছে। তার মানে ওর প্রোটন কয়টা ছিল? 11টা। ইলেকট্রন কয়টা ছিল? 11টা।
কিন্তু ও একটা ইলেকট্রন দিয়া দিছে, তো ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 10টা। তো প্রোটন কিন্তু দেয় নাই, কখনো প্রোটন কখনো দিবে না, সবসময় দিবে ইলেকট্রন। তো প্রোটন যেহেতু 11টা আছে, প্রোটন কি ছিল? প্লাস, ইলেকট্রন ছিল মাইনাস, প্লাসের সংখ্যা বাইরে গেছে না? তখন কি হয়ে যায় জানো? সোডিয়াম প্লাস, উপরে একটা প্লাস হয়ে যায়। এই প্লাসটা মানে কি জানো? ওর প্রোটন সংখ্যা বাইরে গেছে দেখে উপরে একটা প্লাস এসে পড়ছে। তার মানে যখন একটা মৌল একটা ইলেকট্রন দিয়া দিবে, ও প্লাস হয়ে যায়, কারণ প্রোটন সংখ্যা বাইরে যায়। এই যে এই প্লাসটাকে, এইটাকে আমরা বলতাছি ক্যাটায়ন। মানে একটা ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ও যখন প্লাস চার্জ হয়ে যাবে, ওটাকে আমরা ক্যাটায়ন বলতাছি। তো এই মৌলটা হলো ক্যাটায়ন মৌল। সেম ভাবে অ্যানায়ন হইলো একটা মৌল যখন ও নিবে, সেম ভাবে মনে করো একটা মৌল নিল ফ্লোরিন, ধরো ফ্লোরিন হলো 9, 9 না? দেখো একটা একটা দুইটা, পরেরটা হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আছে, 9 যেহেতু। তো ও একটা ইলেকট্রন নিবে না, কারণ ওরও নিষ্ক্রিয় গ্যাস হইতে 10ই লাগে, কিন্তু 10 থেকে একটা কম না, ও একটা অবভিয়াসলি একটা ইলেকট্রন নিবে কারো কাছ থেকে। নিল, নিয়া কি হয়ে যাবে? দেখো আমি একটা ইলেকট্রন নিলাম, এখানে একটা অ্যাড করলাম, ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে না? ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে। তোর প্রোটন সংখ্যা কয়টা ছিল? 9টা। সেম ভাবে ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল? 9টা। কিন্তু এখনো কি করছে? একটা ইলেকট্রন নিছে না, যার কাছ থেকেই হোক, ধরো সোডিয়ামই দিল, এর আগে সোডিয়াম দিছিল না, ও সোডিয়াম কাছ থেকে নিল একটা ইলেকট্রন, ধরো ধরে নাও। তো এখন ওর ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে গেছে? 10টা, একটা নেওয়ার পর। কিন্তু ওর প্রোটন সংখ্যা কিন্তু 9টাই আছে, কারণ আমি কি বলছি, প্রোটন দেয় না কখনো, সবসময় ইলেকট্রন দেয়। তো ওর প্রোটন সংখ্যা যেহেতু প্লাস সংখ্যা হয়ে গেছে 9টা, কিন্তু মাইনাস সংখ্যা হয়ে গেছে একটা বেশি, মাইনাসের সংখ্যাটা বেশি। তো উপরে কি চিহ্ন আসবে? যেহেতু মাইনাস বেশি, একটা উপরে এফ মাইনাস চিহ্ন আসবে, ফ্লোরিন মাইনাস, কারণ মাইনাস সংখ্যাটা বেশি। একেবারে সিম্পল জিনিস, মাইনাস সংখ্যাটা বেশি। তো এই মাইনাস যখন থাকে একটা মৌলের উপর, ওটাকে আমরা অ্যানায়ন বলতেছি। তো একটা মৌল যখন একটা ইলেকট্রন গ্রহণ কইরা ও মাইনাস চার্জ হয়ে যায়, ওটাকে আমরা অ্যানায়ন বলতেছি। তো ফ্লোরিন একটা অ্যানায়ন মৌল, কারণ ও একটা রিসিভ কইরা নিয়ন তো ও কিন্তু নিয়ন হইছে, মানে নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, কারণ ওর ইলেকট্রন এখন 10টা আছে। মানে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য কিন্তু প্রোটন ইলেকট্রন দুইটাই থাকলে হয় না, খালি একটা, সরি মানে দুইটা থাকতে হয় না, একটা ইলেকট্রনই তুমি নিষ্ক্রিয় গ্যাসের সমান সমান ইলেকট্রন হলেও কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, ও আরেকটার সাথে মৌলের সাথে যুক্ত করে যৌগ গঠন করতে পারবে। কিন্তু এখানে উপরে একটা মাইনাস চার্জ থাকবে প্রথমে। কেন? কারণ ওর ইলেকট্রন সংখ্যাটা বাইরে গেছে প্রোটনের থেকে, কারণ একটা রিসিভ করে দিছে, ও নিচে একটা। সেম ভাবে ক্যাটায়নের ক্ষেত্রে হবে প্লাস একটা মৌলের উপর, অ্যানায়নের ক্ষেত্রে হবে মাইনাস। বুঝতে পারছো? একেবারে সিম্পল জিনিস। একটা গ্রহণ করে ও হয়ে যাবে মাইনাস, কারণ ইলেকট্রনটা বাইরে যায়, একটা বর্জন করে একটা দিয়ে দিয়ে হয়ে যাবে প্লাস, কারণ ইলেকট্রন একটা দিয়ে দিছে, প্রোটন সংখ্যা বাইরে গেছে। বুঝছো? সিম্পল। আর প্রোটন সংখ্যা কখনো দিবে না, সব সময় দিবে ইলেকট্রন সংখ্যা। ওকে, আমরা অলমোস্ট প্রায় কাছাকাছি শেষই। এখন যেটা পড়বো, এটা হলো তোমার একটা ইলেকট্রন, মানে একটা মৌল আর একটা মৌলের সাথে গঠন কেমনে করে। তো গঠন করার বন্ধন আছে কয়েকটা, দুইটা বন্ধনের মাধ্যমেই একটা মৌল একটা মৌলের সাথে গঠন করতে পারে। দুইটা বন্ধনের মধ্যে প্রথম বন্ধন যেটাকে আমরা আয়নিক বন্ধন বলি, আয়নিক বন্ধন। আরেকটা হলো সমযোজী বন্ধন। ঠিক আছে? এই দুইটা বন্ধনের মাধ্যমে একটা মৌল আরেকটার সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করতে পারে। এখন যেটা শিখবো, একটা মৌল আরেকটা মৌলের সাথে কিভাবে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। ঠিক আছে? তো যৌগ গঠন করার মেইন দুই বন্ধনের মাধ্যমে একটা যৌগ গঠন করতে পারে একটা মৌল, মানে দুইটা মৌল আর কি। তো মেইন যে দুই বন্ধনটা, প্রথম যে বন্ধন, এটা হলো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। আর একটা হলো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধনটা কি জানো? একেবারে সিম্পল। আমরা একটু আগে ক্যাটায়ন অ্যানায়ন পড়লাম না? এই ক্যাটায়ন আর অ্যানায়নের মাধ্যমেই একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যুক্ত হয়ে আয়নিক বন্ধনটা গঠন করে। এই আয়নিক বন্ধনটা হয় কাদের মাধ্যমে জানো? মনে করো আমরা এই যে মনে করো এটা পিরিয়ডিক টেবিল, ঠিক আছে? এটাকে তুমি পারমাণবিক টেবিল, মানে পারমাণবিক পিরিয়ডিক টেবিলটা ধরো। ঠিক আছে? পিরিয়ডিক টেবিলে এখানে মনে করো 18টা গ্রুপ আছে না, 1 2 3 4 5 এরকম ডট 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 18টা গ্রুপ আছে না? তো কি করে জানো? এই তোমার এই বাম পাশের গ্রুপগুলো, এই বাম পাশের গ্রুপগুলোকে আমরা ধাতব, যত বামে যাবে,
যত ডান থেকে বামে যাবে এগুলোকে হলো ধাতব ধর্ম মৌল। এটা হলো তুমি চ্যাপ্টার 4-এ পড়ছো, অবভিয়াসলি পড়ছো। এটা হলো ধাতব মৌল। আর বাম থেকে যত ডানে যাবে এটা হলো অধাতব মৌল। পড়ছো না চ্যাপ্টার 4-এ, যে বাম থেকে যত ডানে এগুলো হলো অধাতব মৌল। যেরকম তোমার ক্লোরিন ধরো সব থেকে অধাতব, আর এই পাশে সোডিয়াম ধরো সব থেকে ধাতব মৌল। ঠিক আছে? তো আর আমরা কি জানি, একটা যে ধাতব মৌলটা একমাত্র ইলেকট্রন ছাড়ে, মানে সব থেকে বামে যেগুলো ওগুলো তো ধাতব মৌল। ধাতব মৌলগুলো একমাত্র ইলেকট্রন ছাড়ে, আর অধাতব মৌলগুলো একমাত্র ইলেকট্রন গ্রহণ করে। তো এই যে এই বন্ধন যেটা আছে, এই বন্ধন আয়নিক বন্ধনে একমাত্র গ্রহণ আর ইলেকট্রন বর্জনের মাধ্যমেই একটা যৌগ গঠন করা হয়। তো গ্রহণ কেমনে, ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়লো, তো ও কি হয়ে গেল, সোডিয়াম প্লাস। একটা ইলেকট্রন ছাড়ছে না, ও ক্যাটায়ন হয়ে গেছে না, সোডিয়ামটা ক্যাটায়ন হয়ে গেছে না একটা ইলেকট্রন ছাড়া। তো একটা ইলেকট্রন ছাড়লো, ও হয়ে গেল সোডিয়াম প্লাস। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে হয়ে গেল সোডিয়াম মাইনাস, রাইট? তো ও হয়ে গেছে অ্যানায়ন, ও ক্যাটায়ন ও অ্যানায়ন। আর দেখো ক্লোরিনটা কি, এক অধাতব মৌল, আর সোডিয়ামটা ধাতব মৌল। তো আয়নিক বন্ধনটা হয় একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, একমাত্র একটা ধাতব মৌল একটা অধাতব মৌলের মাঝখানে, আর এই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। কেমনে জানো, এই যে দেখো একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছাইরা দিল, কারণ ওরা ছিল 11টা, ও হয়ে গেছে, সরি, সোডিয়াম একটা ইলেকট্রন ছাইরা দিল, ও হয়ে গেছে সোডিয়াম প্লাস, হয়ে গেছে 10, ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, ছাইরা দিল না। এখন এই ছাড়াটা কই যাবে, তো আকাশে উঠতে পারবে না, অবভিয়াসলি কোথাও যাইতে হবে। ওই এই ছাড়া ইলেকট্রনটা এমন কারো কাছে যায় যার একটা ইলেকট্রনই লাগে। তো একটা ইলেকট্রন কার লাগতেছে, ক্লোরিনের। তো কি করে জানো, এই এই ইলেকট্রনটা ছাড়া ইলেকট্রনটা ঘুরে 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 ক্লোরিনের সাথে যে যুক্ত হয়ে যায়। তখন কি হয় জানো, এই যে ক্লোরিন যেটা আছে, এই ক্লোরিনটা একটা ইলেকট্রন নিয়ে হয়ে যায় হলো ক্লোরিন মাইনাস, কারণ ওরা ছিল 17, একটা ইলেকট্রন নিয়ে হয়ে গেছে 18। দেখো রিলেশনটা বুঝছো, ওইও নিষ্ক্রিয় হয়েছে ওইও নিষ্ক্রিয় হয়েছে। একটা সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে, আর এই ইলেকট্রন ছাড়াটা গ্রহণ করছে কে, ক্লোরিন। এরকমই কেউ গ্রহণ করবে যার এও একটা ইলেকট্রনই লাগে, বুঝছো? তো দেখো ও হয়ে গেছে ক্যাটায়ন, ও হয়ে গেছে অ্যানায়ন। তখন ক্যাটায়ন আর অ্যানায়ন যেহেতু প্লাস আছে মাইনাস আছে, এরা দুজন যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে তৈরি করে কি জানো, এ দেখো সোডিয়াম প্লাস প্লাস হইলো ক্লোরিন মাইনাস, এরা সমান সমান যায়, এরা একটা মৌল মানে যৌগ গঠন করে, যেটা হলো সোডিয়াম ক্লোরাইড, মানে লবণ। তো সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়ছে, একটা ইলেকট্রন ছাড়ছে, ও একটা ইলেকট্রন নিছে, আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়ে গেছে সোডিয়াম ক্লোরাইড। তো আয়নিক বন্ধনটা এটাই যে একটা ইলেকট্রন ছাড়বে, একজন নিবে, এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগটা গঠন হবে, ওই যৌগটার যে যৌগটা গঠন হবে, এই যৌগের গঠনের বন্ধনটাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি। সিম্পল ভাবে আবার বলি, একটা যৌগ একটা মৌল একটা ইলেকট্রন ছাড়া ক্যাটায়ন হবে, একটা মৌল একটা ইলেকট্রন নিয়ে অ্যানায়ন হবে, এবং ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগটা গঠন হবে, এবং এই যৌগটা যে বন্ধনে গঠন হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, এটাকে আমরা আয়নিক বন্ধন বলতাছি। সিম্পল, একেবারে আয়নিক বন্ধন বলতাছি। এবং আয়নিক বন্ধন একটা অধাতব একটা ধাতব মৌলের মাধ্যমে হয়, কারণ একটা অধাতব মৌল ইলেকট্রন নেয়, একটা ধাতব মৌল ইলেকট্রন ছাড়া দেয়, মানে একটা ক্যাটায়ন এবং অ্যানায়নের মাধ্যমে যুক্ত হয়ে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয়, এবং একটা যৌগ যে যৌগটা তৈরি হয় যে বন্ধনের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ওইটাকে আমরা আয়নিক বন্ধন বলতেছি। বুঝছো, বুঝতে পারছো? আর কোনো ডাউট আছে? সিম্পল জিনিস। এখন এটা তো বুঝছো, তোমাকে একেবারে এখন আরেকটা দিয়ে বুঝাই। ধরো অক্সিজেন, রাইট? অক্সিজেনের আছে 8। তো অক্সিজেনের কি লাগে, অক্সিজেন অধাতব মৌল না, তো অক্সিজেনের দুইটা ইলেকট্রন কিন্তু প্রয়োজন, ও কিন্তু ছাড়বে না, অক্সিজেনের দুইটা ইলেকট্রন প্রয়োজন। আবার ধরো ম্যাগনেসিয়াম 12, ম্যাগনেসিয়াম কি করবে, ওর দুইটা ইলেকট্রন এক্সট্রা না, ও দুইটা ইলেকট্রন ছাইরা দিবে না। তো ম্যাগনেসিয়াম কিন্তু ইলেকট্রন ছাইরা দিয়ে মাইনাস হয়ে যাব, সরি ইলেকট্রন ছাইরা দিয়ে প্লাস হয়ে যাব। তো ম্যাগনেসিয়াম কিন্তু ক্যাটায়ন, আর অক্সিজেন কিন্তু দুইটাই নিয়া অ্যানায়ন হবে। তো এই দুইটার মাধ্যমে আমরা আয়নিক বন্ধন গঠন করতে পারি। যেমনে দেখো
এটা লেখার নিয়মটা কি জানো? ম্যাগনেসিয়াম থাকবে প্লাস দুইটা ইলেকট্রন। এবার দেখো দুইটা ইলেকট্রন ছাড়তাছে, ছাইরা দিয়ে কি হয়ে গেছে? ম্যাগনেসিয়াম 2+, কারণ ও দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, ও ক্যাটায়ন হয়ে গেছে। সেম ভাবে অক্সিজেন যেহেতু 8, দুইটা ইলেকট্রন নিবে, দুইটা ইলেকট্রন নিবে, এটা আমি মাইনাস দিই, ছাড়ছে যেহেতু, আর ও দুইটা ইলেকট্রন নিছে। এই দুইটা ইলেকট্রনই ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রনই অক্সিজেন নিছে, নিয়ে কি হয়ে গেছে? অক্সিজেন 2-। দেখছো অক্সিজেনের 2-। এখন দেখো আমি আরেকটা জিনিস কি বলছিলাম, একটা মৌল যতগুলো ইলেকট্রন নেয় বা দেয় ওইটাই কিন্তু ওর যোজনী। দেখছো ম্যাগনেসিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। আর এর উপরে প্লাস মাইনাস কেন জানো? এই যে ক্যাটায়ন আয়নের জন্য। তো এই যে যোজনের সাথে সাথে প্লাস মাইনাসও আসছে, তো এই দুইটা প্লাস হয়ে কি হয়? ম্যাগনেসিয়াম 2+, প্লাস হইলো অক্সিজেন 2-। এই দুইটা প্লাস হয়ে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এখন তোমার আমরা যে যোজনীটা শিখছি না, এই যে এটা একটা মৌল না, সরি যৌগ না, এই যোগের আমরা এখানে যোজনীটা অ্যাপ্লাইটা করব। এখন দেখো যোজনীর অ্যাপ্লাইটা কই করি, এটা থাক, এটার একটা এক্সাম্পল আছে। যেহেতু ও দুইটা ইলেকট্রনই ছাড়ছে, ও দুইটা ইলেকট্রনই নিছে, এর মধ্যে সেম ভাবে আদান প্রদানই হয়েছে। কিন্তু মনে করো একটা মৌল একটা ইলেকট্রন ছাড়ছে, কিন্তু আরেকটা মৌল লাগে দুইটা ইলেকট্রন নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য, কিন্তু ওই মৌলটা একটাই ছাড়তে পারে, তখন কি হবে? তখন দেখো ধরো ফ্লোরিন, না ফ্লোরিন না তো, ছাড়বে একটা সোডিয়াম। সোডিয়াম ছাড়ছে একটাই, ও একটাই ছাড়তে পারবে, মানে সোডিয়াম প্লাসই হবে, কারণ ও যেহেতু 11 নিষ্ক্রিয় গ্যাস, তো ও একটা ইলেকট্রনে বেশি ছাড়তে পারবে না। ঠিক আছে, সরি। কিন্তু ধরো সোডিয়াম দেওয়া কি ঠিক হবে? সোডিয়াম যদি দেই, সোডিয়ামের সাথে সালফেটে উপরে যে হবে, ধরো সোডিয়াম অক্সাইড, সোডিয়াম NaO2। এখন দেখো ও একটা ইলেকট্রন ছাড়ছে না, একটা ইলেকট্রনে কিন্তু ছাড়ছে, একটা ইলেকট্রন ছাইরা ও হয়ে গেছে সোডিয়াম প্লাস। এখন আমি সোডিয়ামের সাথে আমি অক্সিজেনের করাবো, কিন্তু অক্সিজেন 8, অক্সিজেনের লাগে দুইটা ইলেকট্রন, কিন্তু সোডিয়াম কি দুইটা ইলেকট্রন ছাড়ছে? সোডিয়াম ছাড়ছে একটা, কারণ নিষ্ক্রিয় গ্যাস হইতে 10 লাগে, একটা ছাড়লেই হয়ে যায়, ওর দুইটা ছাড়তে হয় না, ওর দুইটা ছাড়ার কোনো প্রয়োজনই নাই, কারণ ও দুইটা ছাড়তে পারবেও না, কারণ ও নিষ্ক্রিয় গ্যাস হইতে একটাই ছাড়তে পারবে। কিন্তু অক্সিজেনের লাগে দুইটা, তো ও দুইটা ইলেকট্রন কোত্থেকে পাবে? তখন কি? এখন মনে করো আমি দুইটা সোডিয়াম যদি একটা একটা করে ইলেকট্রন ছাড়ে, তাহলে ও দুইটা গ্রহণ করতে পারবে না। মনে করো একটা সোডিয়াম একটা গ্রহণ করলো, আরেকটা সোডিয়াম একটা গ্রহণ করলো, দেখো দুইটা সোডিয়াম যদি একটা একটা ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন টোটাল কয়টা হয়ে যায়? দুইটা। তাহলে এখানে 2- হয়ে যায়, মানে দুইটা সোডিয়াম ছাড়ছে। এখন অক্সিজেন দুইটা ইলেকট্রনই নিল, আমি মাইনাস দিই আবার, অক্সিজেন দুইটা ইলেকট্রনই নিল, ও হয়ে গেছে O2-। দেখো অক্সিজেনের লাগে দুইটা, কিন্তু সোডিয়াম ছাড়ছে একটা। এখন আমি দুইটা সোডিয়াম দিলাম, যে মনে করো এখানে তোমার তোমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের লাগে 2 টাকা, তোমার কাছে আছে 1 টাকা, তুমি ওরে কেমনে দিবা? তুমি আরেকটা ফ্রেন্ডে বললা, শোন তুই ওরে 1 টাকা দে, আমি ওরে 1 টাকা দিই, তো দুইজনের 1 টাকা 1 টাকা, 2 টাকা পূরণ হয়ে গেল না? সেম ভাবে দুইটা সোডিয়াম হয়ে গেছে। এখন এটার রিয়াকশনটা কেমন হবে জানো? দেখো এটা কিন্তু দুইটা ছাড়ছিল, দুইটাই নিছে, কিন্তু এটার রিয়াকশনটা একটু আলাদা। সোডিয়াম প্লাস প্লাস অক্সিজেন 2-, দুইটা সোডিয়াম, তো এটার রিয়াকশনটা হবে Na2O। তো এই যে দেখো Na2O, 2O কেন গেছে জানো? এই যে আমরা যখন একটা যৌগ গঠন করব, তখন ওদের যোজনীটা আদান প্রদান হয়। আদান প্রদান মানে, যোজনীটা আদান প্রদান মানে, ধরো অক্সিজেনের যোজনী কত? 2, রাইট? সরি এনে লিখছি, অক্সিজেনের যোজনী হলো 2, আর সোডিয়ামের যোজনী হলো 1। এখন আমি যদি অক্সিজেনের সাথে সোডিয়ামে যুক্ত করতে চাই, তখন আমি ডাইরেক্ট লেখা ফেললাম NaO, কিন্তু এটা লিখলে হবে না, কারণ অক্সিজেনের যোজনী 2, ওর যোজনী 1। তো এই যে নিচের যে জায়গাটা আছে না, তুমি যখন যৌগ লিখবা, তোমার কি করতে হবে? অক্সিজেনের যোজনী 2 না, এর যোজনীটা যাবে কই জানো? এই যে সোডিয়ামের নিচে, তখন হয়ে যাবে 2, আর এই সোডিয়ামের যোজনী হয়ে যাবে এই যে এখানে চলে যাবে অক্সিজেনের নিচে 1। তো আমরা 1 লিখি না সাধারণত, কারণ 1 লিখতে হয় না, তো তখন এই যে Na2 হয়ে যায়। এখন ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড ধরলাম,
ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, অক্সিজেনের যোজনী কত 2। এখন যখন আমি ম্যাগনেসিয়াম অক্সাইড উপরে লিখি, এটা এটা মুছে দিই, এটা লাগবে না। তো যখন আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড লিখবো তখন ম্যাগনেসিয়ামের যোজনী 2, তো ম্যাগনেসিয়ামের যোজনী কই যাবে অক্সিজেনের নিচে, কারণ বলছি যার যোজনী ওর পাশে যেটা থাকে ওইটার নিচে চলে যায়। তো ম্যাগনেসিয়ামের 2 যোজনীটা যাবে এইখানে এর নিচে অক্সিজেনের নিচে, তো অক্সিজেনের হয়ে গেছে 2, কারণ অক্সিজেনের যোজনীও 2, তো অক্সিজেনের যোজনী যাবে ম্যাগনেসিয়ামের নিচে। দেখো তখন 2 হয়ে গেছে না। তখন যদি সমান সমান থাকে বা এরকম কোন যোজনী থাকে যেটা আমি কাটতে ফেলতে পারবো, ওটা পরে দেখাচ্ছি, সমান সমান থাকে, তখন আমি চাইলে এটা এটা মুছে দিতে পারি। সমান সমান মানে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। তখন সেম যোজনী যদি নিচে দিতে থাকে আমি কিছু না লিখলেও সমান সমানই বুঝায়, মানে এটারও 2 এটারও 2, কারণ ম্যাগনেসিয়ামের যোজনী 2 অক্সিজেনের নিচে গেছে, অক্সিজেনের যোজনী 2 ম্যাগনেসিয়ামের নিচে গেছে, তখন আমি যদি কিছু নাও লিখি এটা হবে। কিন্তু সোডিয়াম আর এটার ক্ষেত্রে লিখতে হবে, কারণ সোডিয়ামের 1 যোজনী এটা নিচে গেছে, তো এটা লিখলাম না, কিন্তু অক্সিজেনের 2 যোজনী এখানে গেছে, এটা লিখতে হবে। তুমি চাইলে এখানে 1 লিখতে পারো, কিন্তু না লিখলে বেটার, বুঝছো? সেম ভাবে সেম যোজনী গুলা এই কারণে বলছিলাম যে যোজনী ডিপেন্ড করে তোমার সিচুয়েশন উপর। কয়েকটা যোজনী 3-4 আছে না, ওইটার ক্ষেত্রে সিচুয়েশনের উপর আমি যোজনী লিখতে পারবো, যে কোনটার ক্ষেত্রে কোন যোজনী হবে কোনটার ক্ষেত্রে। যেরকম তুমি নাইট্রোজেন ধরো, নাইট্রোজেনের যোজনী হলো 3 আর 5। এখন আমি ধরলাম যে আমার 3টা লাগে, তো আমি ইয়ের সাথে করলাম, ধরো নাইট্রোজেন আর আমি অক্সিজেন যুক্ত করব, ঠিক আছে? তখন আমি মনে করো নাইট্রোজেন আর অক্সিজেন ডাইরেক্ট লিখে ফেললাম। লিখলে কি হবে, লিখলে কি হইলো, অক্সিজেনের যোজনী হলো 2, নাইট্রোজেন হলো 3-5। তখন কি করতে হবে জানো, যদি আমি এই দুইটা বানাই, তখন দুইটা অক্সিজেনের যোজনীটা কই যাবে, অক্সিজেনের যোজনী যাবে নাইট্রোজেনের নিচে, আর নাইট্রোজেনের তখন আমি দেখতে হবে যে কোনটা হবে। তবে সাধারণত 3ই হয়, 5 খুব রেয়ারলি হয়। তো অক্সিজেন আমি 3 নিলাম, তো অক্সিজেনের 3 যোজনে যাবে এই যে নাইট্রোজেনের 3 যোজনে যাবে অক্সিজেনের নিচে। এটা হইলো সঠিকভাবে একটা যৌগ লেখার নিয়ম, যে যার যোজনী এটা ওর অপোজিট মানে ওর পাশেরটা নিচে চলে যাবে, আর ওরটা ওর নিচে চলে যাবে। এটা হলো নিয়ম। তুমি আবার লিখো না যে অক্সিজেনের নিচে 2, নাইট্রোজেনের নিচে 3, কারণ নাইট্রোজেনের যোজনীটা এটার নিচে অক্সিজেনের নিচে যাবে, অক্সিজেনের যোজনীটা নাইট্রোজেনের নিচে যাবে। যোজনী পড়ায় ফেললাম আমি, বন্ধন পড়াইতে দিয়েছিলাম। আচ্ছা, এটাও লাগে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা গেছে, আরেকটা লাস্ট নিয়ম আছে, ওটা হলো কাটাকাটি যখন হয়। ধরো কার্বনের যোজনী হলো 2 আর 4, এখানে 2টা আছে, আর সালফারের যোজনী আছে 2, 4, 6। যখন আমি, আর অক্সিজেনের তো 2 জানোই, ঠিক আছে? যখন আমি অক্সিজেনের সাথে সালফারে যুক্ত করব, মনে করো আমি অক্সিজেন সালফার যুক্ত করলাম, ডাইরেক্ট সালফার আর অক্সিজেন লেখা ফেললাম। এখন কি করব, এর যোজনীটা ইন্টারচেঞ্জ করব, কিন্তু এখানে আমি 4 নাম্বার যোজনী ইউজ করব। তখন দেখো এখানে অক্সিজেনের যোজনী 2 না, এর নিচে গেল 2। এখন আমি যদি এখানে 2 লিখি, মনে করো সালফারের 2 নাম্বার যোজনীটা ইউজ করি 2, তখন আমি এখানে কিছু না লিখলেও এনে বুঝবো যে অক্সিজেনের যোজনীয় 2, সালফারের যোজনীয় 2, কারণ দুই 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 কাটা গিয়া 0 হয়ে গেছে, কিছু নাই নিচে। কিন্তু আমি যদি এখানে অক্সিজেন যোজনী 2 আর সালফারের যোজনী 4 ইউজ করি, তখন কি হবে জানো, 2 দ্বারা 2টারে ভাগ দিয়ে দিব। ভাগ দিলে 2 দ্বারা 2 ভাগ দিলে 1, একের নিচে কিছু লিখতে হয় না, 2 দ্বারা 4 ভাগ দিলে থাকে 2, তখন SO2 হয়ে যায়। এই SO2 মানে কি বুঝবো জানো, অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনী 4। এটা এমসিকিউ প্রচুর আসে, প্রচুর। তো এখানে বুঝায় সালফারের যোজনী 4 কেন, কারণ অক্সিজেনের কোন যোজনী 2 দ্বারা ভাগ হয়ে গেছে। যেহেতু সালফারের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এই যে এখানে আবার লিখলি 2, আর এই সালফারের যোজনী 4, 2 দ্বারা আমি যদি ভাগ দিয়া দেই তখন এখানে 2 হয়ে যাব। তার মানে এখানে সালফারের 4 ইউজ করছে। এখন মনে করো আমি সালফারের 6 ইউজ করলাম, তো অক্সিজেনের যোজনী 2 যেহেতু এটা নিচে যাবে, আর সালফারের যোজনী 6 এটা নিচে যাবে, 2 দ্বারা ভাগ দিলে কি হয়ে যায়, এটা চলে যায়, এখানে 3 হয়ে যায়। তো এখানে আমি কি বলবো, এখানে যদি বলে এমসিকিউ যে এখানে সালফারের যোজনী কত, 3 লিখলে কিন্তু চলবে না, লিখতে হবে 6, কারণ অক্সিজেনের যোজনী 2 আসছিল, 2 দ্বারা ভাগ হয়ে গেছে। জিনিসটা বুঝছো? জিনিসটাকে আমি আবার তোমাকে সুন্দরভাবে বুঝাই, এটা একটু ডিফিকাল্ট জিনিস, ঠিক আছে? আবার সুন্দর মতো বুঝাই, এটা একটু বুঝতে হবে। ওকে,
তো জিনিসটা যদি আমি তোমাকে আর একটু ইজিলি ডিসক্রাইব করে দিই, জিনিসটা কি জানো? দেখো, তোমার সিম্পলি কি হবে, এখানে ধরো তুমি একটা মৌল, এটা এ একটা মৌল, এটা কিন্তু কিন্তু তুমি কোনো মৌল ধরো না, আমি একটা লেড ধরছি, বা তুমি এ বাদ দাও, এক্স ধরো, এক্স একটা মৌল, ওয়াই একটা মৌল। তো এইটার এই ওয়াই এর যে তোমার যোজনীটা, এটা হলো এটা নিচে যাবে ছোট ওয়াই, আর এক্স এর যেটা এটা এখানে নিচে যাবে, সিম্পল জিনিস। এখন যদি ধরো ওয়াই এর যোজনী 2, ধরে নিলাম ওয়াই এর যোজনী 2, তো এই 2 যোজনীটা এখানে গেল, এটার যোজনী 2, এটা এখানে গেল। সেম থাকলে যোজনী কাটাকাটি হয়ে যায়, এখানে কিছুই থাকে না, এক্স ওয়াই থাকে। এখন ওয়াই এর যোজনী ধরো 2, এক্স এর যোজনী 4, তো কাটাকাটি গেলে 2 যেহেতু 4 দ্বারা ভাগ যায়, তখন 2 দ্বারা যদি ভাগ দিয়ে দেয় দুইটাকে, তখন হয়ে যায় এটা। তখন এই 2 দ্বারা ভাগ দিয়ে দিলে তো 2 2 1, এটা একই হয়ে যায়, তো এক আমরা লিখি না, আর 4 দিয়ে 2 ভাগ দিলে 2, এরকম থাকে। সেম জিনিস যদি এখানে এটা ওয়াই এর যোজনী 2 থাকে, এক্স এর যোজনী যদি 6 থাকে, আবার 2 দ্বারা ভাগ হইলে এটা এক হয়ে যায়, এখানে কিছু থাকে না, আর 6 দ্বারা 2 দ্বারা ভাগ দিলে থাকে 3, এরকম। তো তখন এমসিকিউ গুলো কেমনে আসে জানো? ধরো আমি লিখে দিলাম SO3, তো এখানে বলছে এই সালফারের এই সালফারের সরি এই সালফারের যোজনী কত, সালফারের যোজনী কত। তখন তোমার বের করতে হবে, কেমনে বের করবা? যেহেতু অক্সিজেনে আমরা যোজনী মুখস্থ, তো এমন কিছুর একটা দেওয়া থাকবে যেটা যোজনী তোমার মুখস্থ, যেটা যোজনী একটা, নট 3 4টা। তখন অলওয়েজ আমরা জানি অক্সিজেন যোজনী 2, তো 2 যদি এখানে থাকে, তো এখানে কি থাকলে 6 দ্বারা, মানে এখানে কি থাকলে 3 হবে, তো এটার সাথে তুমি যদি গুণ করে দাও, দেখো 6 আছে, তো তখন সালফারের অপশন থাকবে, সালফার যোজনী হবে 6। এখানে সালফার যোজনী আছিল 6, 2 দ্বারা যেহেতু ভাগ হয়ে গেছে, তখন হয়ে গেছে 3। বুঝছো? এরকম এমসিকিউ খুব আসে এটা। তো আমরা একটা মৌল, যখন একটা মৌল গঠন করব, সব সময় ওর যোজনীতে ইন্টারচেঞ্জ করব। তো যোজনীটা মোটামুটি বোঝা হয়েছে। তো আমরা যেটাই ছিলাম, আয়নিক বন্ধনে ছিলাম, আয়নিক বন্ধনে ছিলাম। তো আয়নিক বন্ধন কি? একটা ক্যাটায়ন, ক্যাটায়ন প্লাস হবে অ্যানায়ন, একটা ক্যাটায়ন প্লাস একটা অ্যানায়ন, ক্যাটায়ন হবে উপরে প্লাস, অ্যানায়ন মাইনাস। একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন মিলায়া একটা আয়নিক বন্ধন করে, যেটার মধ্যে থেকে ক্যাটায়ন একটা ইলেকট্রন ছাইরা দেয়, একটা ইলেকট্রন ছাইরা দেয়, আর ও একটা ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়ন একটা ইলেকট্রন গ্রহণ করে, যেটার মাধ্যমে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। এটা একটা বন্ধন, যে বন্ধনটা আয়নিক বন্ধন। আরেকটা বন্ধনের মাধ্যমে তোমার একটা যৌগ সৃষ্টি হয়। এক তো আয়নিক বন্ধনের মাধ্যমে হলো, আরেকটা হলো সমযোজী বন্ধন। সমযোজী সমযোজী বন্ধনের মাধ্যমে আরেকটা যৌগ গঠন হতে পারে। সমযোজী বন্ধনটা কি জানো? সমযোজী বন্ধনটা হলো যখন আমরা আয়নিক বন্ধনে কি পড়ছি, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন ইলেকট্রন আদান প্রদান করবে, যে একজন ইলেকট্রন ছাড়বে আরেকজন ইলেকট্রন নিবে, কিন্তু এই সমযোজী বন্ধনে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না, আদান প্রদান হয় না, কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না। ইলেকট্রন কি হয়? এখানে শেয়ারিং হয়, ইলেকট্রন শেয়ারিং হয়। ইলেকট্রন শেয়ারিং বলতে কি বোঝায় জানো? ইলেকট্রন শেয়ারিং বলতে কি বোঝায়, মানে এখানে ও কোনো ইলেকট্রন ছাড়বে না, কোনো ইলেকট্রন নিবে না। তো ইলেকট্রন শেয়ারিং শেয়ারিং হয় কোনটার মাধ্যমে জানো? একই গ্রুপের, মানে একই মৌল হিসেবে। যেরকম আমরা আয়নিক বন্ধন কি পড়ছিলাম, একটা একটা ধাতব মৌল একটা অধাতব মৌল থাকে, ঠিকই না? দেখো আমি কি বলছিলাম, এই বাম পাশে গুলো হলো ধাতব, ধাতব, আর এগুলো হলো অধাতব, তাই না? ধাতব, এগুলো হলো অধাতব। তো একটা ধাতব আর অধাতব মিলায়া হয়ে হলো আয়নিক বন্ধন, আয়নিক। কিন্তু যখন একটা ধাতব ধাতব মিলায়া, যে ধাতব প্লাস ধাতব, দুইটা ধাতব মিলায়া হবে হলো সমযোজী বন্ধন, বা একটা অধাতব অধাতব মিলায়া হবে সমযোজী বন্ধন। মানে সেম ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিলায়া শেয়ারিং করে হলো সমযোজী, আর একটা ধাতব আর অধাতব মিলায়া হলো আয়নিক বন্ধন। তো শেয়ারিংটা কেমনে হয় আমি দেখাই। ধরো ধরো সেম, মনে করো আমি ধাতবই নিলাম, ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম না তো,
আরেকটা সিম্পল জিনিস, ধরো, হ্যাঁ, পানি ধরো, একেবারে সিম্পল থেকে পানি। তো অক্সিজেনের কি দরকার? অক্সিজেনের 8টা ইলেকট্রন আছে, অক্সিজেনের ইলেকট্রন দরকার 2টা, তাই না? ও 2টা ইলেকট্রন দরকার যাতে ও ইয়ে নিষ্ক্রিয় গ্যাস হইতে পারে। সেম ভাবে হাইড্রোজেনেরও কিন্তু দরকার, দেখছো? হাইড্রোজেনেরও কিন্তু দরকার, অক্সিজেনেরও দরকার। এই এই হাইড্রোজেন আর অক্সিজেন মৌলের মধ্যে কোনো মৌলই কিন্তু ইলেকট্রন ছাড়তেছে না, 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। তো আমরা কি জানি যে একটা যৌগ কখন গঠন হয়? যখন একটা ইলেকট্রন, মানে একটা মৌল ইলেকট্রন ছাড়ে আর অন্য একটা মৌল ওই ইলেকট্রনটা গ্রহণ করে, তখন ওই দুইজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, যে বন্ধনের মাধ্যমে একটা যৌগ গঠন হয়। কিন্তু দেখো এখানে 2টাই কিন্তু ছাড়তাছে, ঠিক আছে, 2টাই কিন্তু গ্রহণ করতেছে। তো এখানে ছাড়বে কে? তো এর মধ্যে কোনো ছাড়াছাড়ি নেই, কোনো ইলেকট্রন ছাড়তেছে না যেটার মাধ্যমে ও গ্রহণ করতে পারে। তখন কি হয় জানো? ইলেকট্রন শেয়ারিং হয়। কেমনে হয় দেখো, আমি তোমাকে ইলেকট্রন শেয়ারিংটা দেখাই। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, এটা অক্সিজেন, অক্সিজেনের আমি এটা আঁকলাম, এটা অক্সিজেন, এটা এটা 2টা, পরে একটা আঁকলাম, এখানে 2, এখানে 6টা, 8টা, দেখছো? এটা অক্সিজেন। এখন আর হাইড্রোজেনের কি? হাইড্রোজেনের একটা। তখন কি করে জানো? এখন এখানে যেহেতু কেউ দেওয়ার নাই, কেউ ইলেকট্রন দিতে পারতেছে না, তখন এখানে দেখো H2O লিখছি না? H2O মানে কি জানো? যেহেতু আমরা নর্মালি আমরা কি বলছিলাম, অক্সিজেনের যোজনীটা এখানে যাবে, হাইড্রোজেনের যোজনী এখানে যাবে। তো হাইড্রোজেনের যেহেতু এক ওখানে গেছে, এখানে 2 মানে এই যে নিচে 2 মানে বুঝাইতেছে এটার যোজনী কিন্তু 2, কিন্তু এটার নিচে 2 মানে বুঝাইতেছে এখানে 2টা হাইড্রোজেন আছে। এই 2 যেখানে থাকবে বা 3 থাকবে, ওটা বুঝায় যেটা নিচে থাকবে, যে মৌল নিচে থাকবে ওটা বুঝাবে যে এতগুলো মৌল এখানে আছে। তো এখানে কয়টা হাইড্রোজেন আছে? দেখো 2টা। তার মানে এখানে আমি আরেকটা হাইড্রোজেন নিব সেম ভাবে। তখন দেখো এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হবে, কিন্তু শেয়ারিং এর মাধ্যমে। কেমনে জানো? এই দেখো, আমি এখানে একটা মুছলাম, আমি এইটা জোড়াটারে আমি খালি ভাঙলাম, আমি এই ইলেকট্রনটা আমার নিজের মতো সাজাইতে পারবো। আমি এমনি সাজাইলাম, দেখো 8টাই আছে, টোটাল ইলেকট্রন 8টাই আছে, যে 2 আর এনে 6 লাগে আর 2টা, তাই না? তখন কি করে জানো? এই যে একটা হাইড্রোজেনের মৌল, এই দেখো এখানে একটা হাইড্রোজেনের মৌল, এটা একটা হাইড্রোজেন, হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন এইটার সাথে যুক্ত হয়ে যায়, আরেকটা যেহেতু, দেখো আরেকটা এইটার সাথে এরকম যুক্ত হয়ে এখানে। এখন দেখো জিনিসটা কি হয়েছে, দেখো এটা এটার সাথে হবে, তখন কি হয়? শেয়ারিংটা হয়ে দেখো হাইড্রোজেনের টোটাল ইলেকট্রন এখন কয়টা হয়েছে, এটাও দেখো, এটাও কিন্তু হাইড্রোজেনের মধ্যেই পড়ে যায়। ওরা অক্সিজেন হাইড্রোজেনকে একটা ইলেকট্রন শেয়ার করে, আর হাইড্রোজেন একটা অক্সিজেনের শেয়ার করতেছে। তখন দেখো হাইড্রোজেনের ইলেকট্রন টোটাল কয়টা হয়েছে, এটা হাইড্রোজেন আর এটা অক্সিজেন। তো হাইড্রোজেনের টোটাল ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 1 2, দেখছো 2টা। তো ও হয়ে গেছে হিলিয়াম, মানে ইনার্ট গ্যাস হয়ে গেছে, ওই যে 2 এর নিয়মে। সেম ভাবে এখানেও 2টা। আর দেখো অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 2টা কিন্তু ওরই, কারণ ও একটা শেয়ার করছে আর ওর একটা ছিল। তার মানে 7টা 8টা, এখানে হলো ওর একটা আর ও হাইড্রোজেন একটা, 9টা 10টা, দেখছো? তো এখানে অক্সিজেনও 10টা হয়ে গেছে, মানে ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, হাইড্রোজেনও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে। তো এরা কি করছে? এর আগে কি করতে? একটা ইলেকট্রন ছাড়া দিত, কিন্তু এবার ইলেকট্রন ছাড়ে নাই, ইলেকট্রন শেয়ারিং করছে। মানে ওর হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রন একে দিয়ে দিছে যে বাপ, এটা ধরো একটা অক্সিজেন, এটা একটা ছোট, ধরো এটা একটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, বলছে বাপ এখন তো তোরও দরকার আমারও দরকার, তো আমরা একসাথে লাইগা যাই। তো লাইগা যে ওর হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন আছে, ও ওর সাথে লাইগা গেছে, লাইগা যায় ওর ইলেকট্রনটাকে ওকে একটা শেয়ার করছে। আর অক্সিজেন দেখছে ওরও দরকার একটা, তো অক্সিজেন ওর সাথে একটা শেয়ারিং করছে। শেয়ারিং করলে কি হয়েছে দেখছো? অক্সিজেন হাইড্রোজেনের 2টা ইলেকট্রন পূরণ হয়ে গেছে, অক্সিজেনে একটা আর হাইড্রোজেন নিজের একটা ছিল। আর আরেকটা হাইড্রোজেন যে আবার সেম জিনিস করছে, তো তখন যে দেখছে অক্সিজেনেরও অষ্টক পূরণ হয়ে গেছে, হাইড্রোজেনেরও 2 এর নিয়ম পূরণ হয়ে ও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, অক্সিজেনও নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেছে, হয়ে ওর একটা যৌগ গঠন করে ফেলছে যেটা হলো H2O, পানি, যেখানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে। তো এই যে শেয়ারিং করলো না ইলেকট্রনটা, ইলেকট্রন আদান প্রদান না করে শেয়ারিং যেটা করলো, এই বন্ধনটাকে শেয়ারিং এর মাধ্যমে, আমি তোমার সংজ্ঞাটা বলি, একটা 2টা মৌল শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন দ্বারা একটা যৌগ গঠন করে, এই বন্ধনটাকে আমরা সমযোজী বন্ধন বলতাছি, যেটার মধ্যে কোনো ইলেকট্রনের আদান প্রদান হবে না, খালি হবে ইলেকট্রন শেয়ারিং। বুঝতে পারছো? সিম্পল। এখন আমি তো এটা
তোমার পানিরটা দেখাইলাম, আরেকটা দেখাই। ধরো HCl, HCl ক্লোরিনের কত দেখো, ক্লোরিন এখানে 2টা, এখানে 8টা, আর লাস্টেরটাই থাকে হলো 7টা, তাই না? 1 2 3 4 5 6 একটা। সেম জিনিস হাইড্রোজেন যেহেতু একটা আছে, দেখো ক্লোরিনেরও যোজনী এক, এরও যোজনী এক, এক এক মানে কোনো কিছু নাই। তো এখানে যদি আমি একটা হাইড্রোজেন অ্যাড করি, শেয়ারিং করি, এটা হলো হাইড্রোজেন, ওর একটা দেখো, ওরও 18 হয়ে গেছে, ওরও হয়ে গেছে 2, এর মিলে HCl হয়েছে। তো HCl একটা সমযোজী বন্ধনের দ্বারা গঠিত একটা যৌগ। বুঝতে পারছো? সমযোজী বন্ধনটা শেয়ারিং করে, একটা ইলেকট্রন শেয়ারিং করে। আর আয়নিক বন্ধনে কি ছিল? হাইড্রোজেন তো ছিল না। আয়নিক বন্ধনে যদি আমি লিথিয়াম দিতাম, তখন লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়তো, আর হয়তো পরে ধরলাম ফ্লোরিন, ফ্লোরিন একটা ইলেকট্রন নিত, তো নিয়ে লিথিয়াম ফ্লোরাইড করতো। কিন্তু এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান হয় নাই, এখানে ইলেকট্রনটা ও শেয়ারিং করছে। বুঝতে পারছো? তো এটা হইলো আয়ন, তোমার সমযোজী বন্ধনের চিত্র, চিত্র আকারে দেখাইতে হবে। আর তুমি যদি ওই আয়নিক বন্ধনের চিত্র আকারে দেখাইতে চাও, ধরো আমি আয়নিক বন্ধনের চিত্র আকারে আহ কি দেখাইলাম, নাইট, ধরো হাইড্রোজেন সালফেট দেখালে হবে না, তো সিম্পল জিনিস HF দেখাইলাম। এতে হাইড্রোজেনের, তখন যদি চিত্র আকারে দেখাইতে চাও, এখানে দেখাইতে হবে হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে। তো ও না, HF না, এই দেখো HF ও কিন্তু একটা সমযোজী বন্ধন, দেখছো? কারণ এরও একটা লাগে, এরও একটা লাগে। তো দুইজনে যদি লাগেই, তাহলে সমযোজী বন্ধন হবে, কারণ ওর সাথে শেয়ারিং করবে। একমাত্র সমযোজী বন্ধন হলো লাগলেই হয়, কারণ যদি ওর এক্সট্রা থাকে, এক্সট্রার সাথে অ্যাড হয়ে গেল, ধরো তোমার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আছে 12, ওর হলো ছাড়তে হবে, কিন্তু ওর সাথে যদি আমি আবার অ্যাড করে যে হাইড্রোজেন, তো তো হইলো না, তো কারণ ওর লাগে 10 হইতে, তো ওর ছাড়বে, কিন্তু ওর হইলো লাগে, তখন এর মধ্যে হয়ে যায় একটা, এর লাগে এর ছাড়ে, তো এর মধ্যে আয়নিক বন্ধন হয়ে যায়। কিন্তু মনে করো আরেকটা লাগার মৌল দিলাম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের 13, এর মধ্যে এরও লাগে, এরও লাগে, তখন একটু তোমার ইলেকট্রনটা অনেকগুলো হয়ে যায়। যেরকম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে তখন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম হয়, কিন্তু একটু 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 টাফ আর কি, এটা আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য। যেরকম অ্যালুমিনিয়ামের যোজনে 3, ম্যাগনেসিয়ামের যোজনে 2, এরকম হয়ে যায় আর কি, যে 3টা ম্যাগনেসিয়াম 2টা অ্যালুমিনিয়াম একসাথে যুক্ত হয়ে এরকম একটা সামথিং একটা মৌল করে। এটাও সমযোজী, কিন্তু একটু টাফ। তো স্পেশালি বেশিরভাগ সমযোজী তোমাদের ক্লাসের জন্য ইজি হইলো, যে দুইজনেরই যেহেতু ইলেকট্রনের দরকার, দুইজনই ইলেকট্রন শেয়ারিং করবে, যেটার মাধ্যমে একটা সমযোজী বন্ধন, একটা যৌগ গঠিত হবে। এটা হলো সমযোজী বন্ধন। আর আয়নিক বন্ধন হলো ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে। বুঝতে পারছো? সিম্পল জিনিস। এখন আমরা দুইটা পড়বো, ক্যারেক্টারিস্টিক্স পড়বো, সমযোজী বন্ধনের ক্যারেক্টারিস্টিক্স, মানে কিভাবে থাকে, কোনটার উপর কোনটার এফেক্ট পড়ে ওইটা। যেটা বলতে প্রথমে যেটা থাকে, যেটা হলো স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক। স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি, রাইট? 100 ডিগ্রি সেলসিয়াস, মানে একটা বরফ, বরফ গলে হলো 100 ডিগ্রি। আর গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে সরি, বরফ গলে না, তো স্ফুটনাঙ্ক হলো পানি। পানি বাষ্পে হয়, গ্যাস আকারে হয়, পানি গ্যাস হয়ে যায় হলো 100 ডিগ্রি সেলসিয়াসে, আর একটা বরফ পানি হয়ে যায় হলো 0 ডিগ্রি সেলসিয়াস। এটা তো আমরা জানি, 2 নম্বর চ্যাপ্টারে ছিল। এখন জিনিসটা হইলো যে এখানে তোমাদের একটা কোশ্চেন আছে, যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বেশি। তো জিনিসটা দেখো, আয়নিক বন্ধন, এখানে দুইটা আমি সুন্দর মতো লিখতেছি, আয়নিক বন্ধন, আয়নিক, আর এখানে সমযোজী লিখলাম, সমযোজী। ওকে, এখন দেখো আয়নিক বন্ধনে কি হইতাছে, ইলেকট্রন আদান প্রদান করতেছে। তো ইলেকট্রন যখন আদান প্রদান করে, ওরা কি হয় জানো? ইলেকট্রন যখন একটা ইলেকট্রন, যেমন সোডিয়াম ইলেকট্রন দিল, আর ক্লোরিন ইলেকট্রন নিল, নিয়া হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। এরা যে যে ইলেকট্রন নিয়ে আদান প্রদান করলো না, এরা না ইলেকট্রন যখন, দেখো তোমাকে দেখো, ইলেকট্রন যখন সোডিয়াম, এটা মনে করো সোডিয়াম, এটা হলো, এটা হলো ক্লোরিন, যখন ইলেকট্রন এখান থেকে দিল আর ইলেকট্রন যখন নিল, তখন ওরা না কি হয় জানো?
প্রচুর একটা শক্ত একটা বন্ধনে আবদ্ধ হয়ে যায় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। যে সোডিয়াম আর ক্লোরিন ইলেকট্রন দিল, ক্লোরিন নিল, সোডিয়াম দিল, তখন ওরা এই যে একটা সোডিয়াম ক্লোরাইড হইলো না, এটা প্রচুর একটা শক্ত বন্ধন হয়ে যায়, যেটারে ভাঙা অনেক কঠিন। কারণ ওরা ইলেকট্রন আদান প্রদান করছে, ওদের শক্তি আদান প্রদান করছে, যেটার কারণে ওরা একটা অনেক কঠিন একটা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে যেহেতু সমযোজী বন্ধন, যেরকম এইচএফ, সমযোজী বন্ধন যেখানে ফ্লোরিনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তো এখানে যেহেতু ইলেকট্রনের কোনো আদান প্রদান নাই, তো এরা না খুব উইক, খুব দুর্বল, খুব দুর্বল। আর এটা খুব স্ট্রং, এটা খুব স্ট্রং। তো এরা খুব একটা দুর্বল একটা বন্ধনে আবদ্ধ খুব। তো যখন আমি হিট দিব, তোমাদের কমন সেন্স কোনটা বলে? মনে করো আমি এখানে আয়নিক একটা বন্ধন, যেরকম সোডিয়াম ক্লোরাইড রে আর এইচএফ, হাইড্রোজেন ফ্লোরিন আর কি, ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড বলে, হাইড্রোজেন ফ্লোরাইডকে আর সোডিয়াম ক্লোরাইডকে আমি তাপ দিলাম। তো এটা যেহেতু স্ট্রং আর এটা যেহেতু উইক, তোমার কোনটা মনে হয় যখন আমি তাপ দিব, একটু বেশি তাপ দিব, কোনটা আগে ভাঙবে? স্ট্রংটা আগে ভাঙবে নাকি উইকটা আগে ভাঙবে? অবভিয়াসলি উইকটা আগে ভাঙবে, কারণ ও খুব দুর্বল, ওর বন্ধনটাই দুর্বল। মনে করো তুমি একটা সুতা ধরে রাখছো, সুতাটা খুব মানে অবভিয়াসলি তোমরা ঘুড়ি উড়াইছো তাই না? তো যখন তুমি একটা ঘুড়ি উড়াও, তুমি বাসার যে তোমার জিনিস সেলাই করে খুব চিকন সুতা দিয়ে যখন ঘুড়ি উড়াও, তোমার সাইডের ঘুড়ি কেউ যদি এসে কাটে, তখন ইজিলি কাটা যায় না বা ইজিলি ছিঁড়া যায় না। আর অন্যদিকে যখন তুমি মাঞ্জা সুতা দিয়ে ইয়ে করবা, তখন কিন্তু অনেক কষ্টে ছিঁড়তে হয়, কারণ ওই সুতাটা অনেক স্ট্রং থাকে, ইজিলি ইয়ে করা যায় না। আর এদিকে ওই সুতাটা খুব উইক থাকে দেখা, ও যদি একটু গরম বা একটু টান পরে তাহলেই ছিঁড়া যায়। সেম জিনিস, সেম জিনিস হলো এই আয়নিক আর সমযোজী বন্ধন। যেটা হলো আয়নিক বন্ধনটা খুবই স্ট্রং আর অন্যদিকে সমযোজী বন্ধনটা খুবই উইক। এই কারণে যখন এর আয়নিক বন্ধনের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বেশি তাপ লাগে, যে অনেক টুক তাপ দিলে এই আয়নিক বন্ধনের ইয়েটা, এই NaCl টা, এই যে NaCl টা ভাঙা যায়, হয়ে যায় হলো Na প্লাস প্লাস Cl মাইনাস, মানে যেটা আগে ছিল অনেক তাপে, অনেক অনেক তাপে, অনেক তাপে তাপে যেটা ছিল ওটা হয়ে যায়। আর অন্যদিকে খুব কম তাপে এই এফসি হাইড্রোজেন ফ্লোরাইড যেটা সমযোজী বন্ধনে ছিল, ওটা ইজিলি ভেঙে যায়। তো স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক বেশি কার? আয়নিক বন্ধনের। আর সমযোজীর কম, কারণ এটা ইজিলি কম তাপে ভাঙা যেতেছে আর এটা অনেকটুক তাপ লাগতেছে। এটা একটা গেল। আরেকটা আছে হলো তোমার দ্রবণীয়তা, দ্রবতা। যেটা পড়বো ওটা হলো দ্রাব্যতা। দ্রাব্যতা বলতে কি বুঝো জানো? যে পানির মধ্যে যে যৌগটা ডিজলভ হয়, দ্রবীভূত হয়, মানে যেটা তুমি মনে করো যে একটা পানির মধ্যে তুমি শরবত গুলানোর সময় যখন চিনি দাও, চিনিটা যখন ডিজলভ হয়ে যায়, দ্রবণীয় হয়ে যায় বা দ্রব্যতা, মানে যখন গুলায়া যায়, ওটাকে আমরা দ্রব্যতা বলতেছি। যে এই যে পানির মধ্যে তুমি চিনি দিলা বা লবণ দিলা, যেটা NaCl, যখন ওইটা ডিজলভ হয়ে গেল না, গুলায় গেল না, পানির সাথে মিক্স হয়ে গেল না, ওইটাকে আমরা দ্রব্যতা বলতেছি। তো এইখানে আমরা দেখার যে জিনিসটা, যে কোন বন্ধনের যৌগটা পানির মধ্যে বেশি দ্রবণীয় হয়, মানে বেশি দ্রব্যতা কার বেশি, মানে কে বেশি পানির সাথে মিক্স হতে পারে। তো মূল যে জিনিসটা, যে পানি, দেখো আমরা পানিকে আগে বিশ্লেষণ করি। পানি H2O, এটা নিজেই কিন্তু একটা সমযোজী বন্ধন, কিন্তু এটার মধ্যে, পানির মধ্যে কি থাকে জানো? মনে করো এটা অক্সিজেন, এটা হলো হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন। এটা এই জিনিসটা একটু কেয়ারফুলি বুঝবা। তো এটার মধ্যে একটা চার্জ থাকে। হাইড্রোজেনের চার্জ হলো সবসময় প্লাস, আর অক্সিজেনের হলো 2 মাইনাস। মনে আছে? অক্সিজেনের যোজনী যে 2 মাইনাস, এই যে অক্সিজেন 2 মাইনাস। তো এই 2 মাইনাসটাকে আমি এরকম ডেল মাইনাস দিয়ে লিখছি, আর হাইড্রোজেন তো একটাই প্লাস। তো এই যে পানির মেইন স্ট্রাকচারটা হইলো এরকম থাকে, এই যে এরকম। এটা হলো পানির স্ট্রাকচারটা, ঠিক আছে? তো এখন মনে করো আমরা দিলাম সোডিয়াম ক্লোরাইডে দিলাম সিম্পলটা, ঠিক আছে? তো সোডিয়াম ক্লোরাইডে কি থাকে? আমি কি বলছিলাম? সোডিয়াম থাকে প্লাস, কারণ ও একটা ছাড়বে, আর ক্লোরিন থাকে মাইনাস, ঠিক না? এটা তো লেখার সময় এরকম প্লাস মাইনাস লিখলাম। তো যখন ইলেকট্রন আদান প্রদান হয়, তখন একটা প্লাস মাইনাসের সৃষ্টি হয় অবভিয়াসলি। তখন চিন্তা করো, তো একটা মৌলে
একটা মৌল মানে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হইলে কি লাগে, মনে করো এই পাশে মৌলটা আছে প্লাস, তো ওই পাশে যদি মৌল প্লাস থাকে কখনো কি যুক্ত হবে না, সব সময় যুক্তর জন্য প্লাস আর মাইনাস লাগে, তাই না? তো এমনিই তো যুক্ত হয় একটার সাথে একটা মৌল। তো যখন আমি মনে করো সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস নিব, তখন বলতো যে এই পানির সাথে যুক্ত হওয়ার জন্য কোনটা কোথায় যাবে, যেহেতু অক্সিজেনের সাথে অক্সিজেনে মাইনাস আছে, তো এই সোডিয়ামটা যাবে অক্সিজেনের সাথে আর এই ক্লোরিনটা যাবে হাইড্রোজেনের সাথে, ওখানে যে তোমার মিক্স হয়ে যাবে, যেহেতু এদের সাথে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ আছে। আর এই পানির এই প্লাস আর মাইনাস চার্জের মাধ্যমে ওরা একটা আংশিক আংশিক চার্জ তৈরি করে নেয়, যেটাকে আমরা পোলার যৌগ, এই পানিটাকে আমরা পোলার যৌগ বলি কেন জানো? এই পানি পানি H2O কে আমরা পোলার যৌগ বলি, পোলার পোলার যৌগ। পোলার যৌগ বলতেছি কারণ এই পানির মধ্যে একটা আংশিক চার্জের সৃষ্টি হয়, এই যে প্লাস আর মাইনাসে একটা আংশিক চার্জের সৃষ্টি হয়। এই চার্জটা এই এই অন্য আরেক যে মৌল বা যে যৌগটাকে আমরা যুক্ত করব, ওই যৌগের সাথে এটা যে অ্যাড হয়ে যায়। এই যৌগ যেহেতু এটারও একটা চার্জ আছে আর এখানে অলরেডি একটা আংশিক চার্জ আছে, এই দুইটা যে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? হুম, বুঝছো? তো এইটা যে এই কারণে তখন যে কি হয় জানো, এই তোমার আয়নিক যৌগে যেহেতু চার্জ আছে, এই চার্জের কারণে এই পানির পোলার যৌগের সাথে ও যুক্ত হইতে পারে, কারণ একমাত্র এর চার্জের কারণে। আর চার্জটা কোত্থেকে আসতেছে? ইলেকট্রনের ট্রান্সফারের মাধ্যমে, যে ইলেকট্রন এখান থেকে এখানে যেতেছে, এই কারণে এটা প্লাস চার্জ হয়, এটা মাইনাস চার্জ হয়। আর এই প্লাস মাইনাস চার্জটাই যে পানির এই মাইনাসের সাথে আর প্লাসের সাথে যে আংশিক চার্জের সৃষ্টি হয়, এটার মাধ্যমে ওই NaCl বা আয়নিক যৌগের আয়নিক বন্ধনের যে যৌগগুলো এগুলো যে পানির মধ্যে দ্রবণীয় হয়। কি কারণে? এই আংশিক চার্জের কারণে। যে এই যে আংশিক চার্জ যে হইতাছে, যে প্লাস মাইনাস যে চার্জটা ক্রিয়েট হইতাছে, এটা পানির সাথে যে পানির অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে যে যুক্ত হয়ে ওইটা দ্রবণীয় হয়ে যেতেছে পানির সাথে। কিন্তু অন্যদিকে দেখো, আবার লিখি জিনিসটা, অন্যদিকে দেখো, এটা ডেল মাইনাস, এটা ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস, হাইড্রোজেন হাইড্রোজেন ডেল প্লাস। অন্যদিকে দেখো সমযোজী বন্ধনে হাইড্রোজেন ফ্লোরাইডে কোনো চার্জ আছে, কোনো ইলেকট্রন আদান প্রদান হয়েছে, হাইড্রোজেন না ইলেকট্রন দিছে না নিছে, তো এরা তো এরকম একটা জিনিস, তাই না? এই যে এরকম হয়েছে, তো এখানে তো কোনো চার্জই নাই, কোনো প্লাস চার্জ নাই, কোনো মাইনাস চার্জ নাই। কারণ প্লাস মাইনাস চার্জ কখন আসে? একমাত্র ইলেকট্রন দিলে বা নিলে। কারণ গেলে গাই তো একটা ইলেকট্রনের ঘাটতি হয় বা ইলেকট্রন বেশি হয়ে যায়, তখনই তো ইলেকট্রন প্লাস মাইনাস আসে। কিন্তু এখানে তো ইলেকট্রন দেয়ই নাই, ওরা তো করছে শেয়ারিং ইলেকট্রন, তো এখান থেকে চার্জ কোত্থেকে আসবে? যেহেতু চার্জই নাই, তো আংশিক চার্জ এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে যুক্ত কেমনে হবে? তো এখানে আমরা বলতে পারি যে দ্রবতা বা দ্রবণীয়তা আয়নিক বন্ধনের সব মানে প্রত্যেকটা আয়নিক বন্ধনের যৌগে পানির সাথে দ্রবণীয় হয়। দ্রবণ সরি দ্রবণীয় হয় পানির সাথে। দ্রবণীয় হয় পানির সাথে। অন্যদিকে সমযোজী বন্ধন কোনো দ্রবণীয় হয় না, কারণ এটার কোনো প্লাস মাইনাস চার্জই নাই, কারণ এটা ইলেকট্রন শেয়ারিং করতেছে। আর অন্যদিকে যেহেতু ইলেকট্রন আদান প্রদান করতেছে, একটা চার্জের সৃষ্টি হয়, যেটার সাথে এই যে পোলার যৌগ, পানি যেহেতু একটা পোলার যৌগ, এই পোলার যৌগের সাথে একটা আংশিক চার্জের সৃষ্টি করে, যেটা যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায় ওই প্লাস আর মাইনাস চার্জটা, যেটার সাথে যায় লাস্টে যায় পানির সাথে দ্রবণীয় ফুললি ডিজলভ হয়ে যায়। যে যতটুকু অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। যখন তুমি একটা শরবতে বেশি চিনি দিলে তো একটু চিনি পড়েই থাকে, তখন যতটুকু অ্যামাউন্ট দিব চিনি, বলো চিনি তো পড়ে থাকে ঠিক আছে, কিন্তু ডিজলভ তো হইতেছে, মিক্স তো হইতেছে, তো মিক্স হবে একমাত্র আয়নিক বন্ধন। কিন্তু অন্যদিকে সমযোজী বন্ধন কোনো মিক্স হবে না। তুমি একবার হাইড্রোজেন ফ্লোরাইড যদি পায়ে থাকো, পানির সাথে দিয়ে থাকবা, নিচে পড়ে থাকবে পুরোটুকি, কোনো মিক্সই হবে না, কারণ এটা সমযোজী বন্ধন, কোনো চার্জ নাই, কোনো প্লাস মাইনাস চার্জই নাই। তো ওটার সাথে মিক্স কেমনে হবে? একটা আংশিক বন্ধন কেমনে তৈরি করবে পানির সাথে? তো আয়নিক বন্ধন পানির মধ্যে দ্রবণীয় হয়, কিন্তু সমযোজী বন্ধন দ্রবণীয় হয় না। আয়নিক বন্ধনের বেশি গলনাঙ্ক বেশি, কারণ এটা শক্তভাবে লাগে আছে। আর সমযোজী বন্ধনের গলনাঙ্ক কম, কারণ এটা খুব দুর্বল একটা বন্ধনে আবদ্ধ আছে। আর লাস্টে যেটা থাকে সেটা হলো
ইলেকট্রন, আর লাস্টে যেটা আছে যেটা হলো এটা তো ইম্পর্টেন্ট না, এই দুইটাই ইম্পর্টেন্ট। দ্রবণীয়টা বেশি ইম্পর্টেন্ট, যে দ্রবণীয় কেন হয়। তো দ্রবণীয়টা বুঝতে পারছো তো, ওই পোলার যৌগের সাথে পানিকে আমরা পোলার যৌগ কেন বলি, কারণ পানি যেহেতু একটা প্লাস মাইনাস চার্জ আছে, অক্সিজেন হাইড্রোজেন একটা আংশিক চার্জ তৈরি করে, এটা কারণে আমরা এটাকে পোলার যৌগ বলতেছি। আর এই পোলার যৌগের সাথে যখন একটা আয়নিক বন্ধনের যৌগ সৃষ্টি হয়, যখন অক্সিজেনের মাইনাসের সাথে ওই আয়নিক বন্ধনের প্লাসটা আর হাইড্রোজেনের প্লাসের সাথে ওই আয়নিক যৌগের মাইনাসটা যুক্ত হয়ে এটা দ্রবণীয় হয়, মানে হয়ে থাকে। ঠিক আছে, আর অন্যদিকে সমযোজী বন্ধন হয় না। আর আমরা আরেকটা বলবো যে ইলেকট্রন চার্জ বা ইলেকট্রনের চার্জ আদান প্রদান। এখন ধরো চার্জ আদান প্রদানে আমি একটা সিম্পল জিনিস দেখাই, যে কোনটার মধ্যে আয়নিক বন্ধনে নাকি সমযোজী বন্ধনে তোমার বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আদান প্রদান হবে, কোনটায় তোমার কি মনে হয়, এটাই হবে নাকি এটাই হবে? অবভিয়াসলি আয়নিক বন্ধনে হবে, কারণ এটার মধ্যে একটা চার্জ সৃষ্টি হয় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, কিন্তু এটার মধ্যে কোনো চার্জই সৃষ্টি হয় না। এর মধ্যে একটা ছোট একটা এক্সাম্পল দেখা দিই, এটা তো ইম্পর্টেন্ট না তাও। ধরো আমি এখানে একটা রড দিলাম মেটালিক, আর এখানে একটা কানেক্ট করে দিলাম, আর এখানে ছাড়লাম সোডিয়াম ক্লোরাইড প্লাস মাইনাস। তখন কি করে জানো, সোডিয়াম ক্লোরাইডটা যেহেতু এরা ইলেকট্রন আদান প্রদান করতেছে, ধরো এখানে সোডিয়াম অ্যাড করেছে এখানে ক্লোরিন অ্যাড করেছে, তখন যেহেতু এরা আদান প্রদান করতেছে না, ইলেকট্রন আদান প্রদান করবে না, তখন ইলেকট্রন এখান দিয়ে যায় 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 যায়, এখানে ইলেকট্রন চলে যায়। তো ইলেকট্রন যাইতেছে মানে কি, চার্জ যাইতেছে, তো এটাই বিদ্যুৎ প্রবাহ হইতাছে। তো বিদ্যুৎ প্রবাহ করেও আয়নিক বন্ধন, কিন্তু সেম ভাবে সমযোজী বন্ধনে যেহেতু কোনো ইলেকট্রনের প্লাস মাইনাস চার্জ নাই, কোনো প্লাস মাইনাস চার্জ নাই, এ কারণে এটা বিদ্যুৎ প্রবাহ করে না, ইলেকট্রন ফ্লো করে না, কোনো কোনো ইলেকট্রিসিটি প্রডিউসই করে না। তো সবগুলোই আয়নিক বন্ধন করে, কিন্তু সমযোজী বন্ধন কোনোটাই করতে পারে না। সিম্পল জিনিস। তো এইটুকুই, অনেক বড় ক্লাস হয়ে গেছে বুঝতে পারতেছি, কিন্তু এগুলো যেটুকু পড়াইছি খুব ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথমে কি পড়াইছিলাম আরেকবার একটা ছোট রিভিশন দিয়ে দিই। প্রথমে হলো যোজনী পড়াইছি, যোজনী, যোজ্যতা, যোজ্যতা। পরে পড়াইছিল তোমার এই কি বলে তোমার এই বন্ধনগুলো, কেমনে একটা তুমি যৌগ গঠন করবা, কেমনে যৌগ গঠন করবা, হলো যৌগমূলক, যৌগমূলক এবং যৌগমূলকের যোজনী, যৌগমূলকের যোজনী ছিল। পরে ছিল হলো তুমি আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন কাকে বলে, ও দুইয়ের নিয়ম, দুইয়ের নিয়ম, অষ্টকের নিয়ম, অষ্টকের নিয়ম, দুইয়ের নিয়ম। আর লাস্টে হলো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনে এর স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি, এর কম, এ বেশি দ্রবণীয় হয়, এ দ্রবণীয় হয় না। আর ইলেকট্রিসিটি বা চার্জ প্রবাহ হয় আয়নিক বন্ধনে, সমযোজী বন্ধনে হয় না। এটুকি চ্যাপ্টার, এটুকি। মুখস্থ করার জিনিস হলো যোজনী, যোজ্যতাটা জানো, যোজনী এটা মুখস্থ করার জিনিস, যোগমূলকটা আর বাকিগুলো সব বুঝা লেখার জিনিস। আর আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় এটা পড়াইলাম ইলেকট্রন চার্জের মাধ্যমে। আর এইটা খুবই ইম্পর্টেন্ট, সমযোজী বন্ধনের গঠনটা উইথ পিকচার সহ, পিক সহ, এই যে দুইটা একসাথে লাগা থাকে যে শেয়ারিং এর মাধ্যমে, এটা পড়বা। তো মোটামুটি এটুকু পড়লে আই গেস চ্যাপ্টার 5 ফুললি কভার হয়ে যাবে। এন্ড ইয়া, তো ভালোই করে ক্লাস শেষ করলাম। তো আশা করি সবার কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। এন্ড আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ওয়ান শট ভিডিওতে। বাই বাই।